আজকের ক্লাসটা আপনাদের প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। যে যে সাবজেক্ট থেকে ভাইবা দিবেন। এক, ব্যাকরণ। প্রথমে যাব হচ্ছে ধ্বনিতত্ত্ব এর জন্য। আপনারা দেখবেন বিদ্যাবাড়িতে আমরা ভাইবার জন্য আলাদা করে কিছু ক্লাস নেই। এখানে ক্লাসটা কি আপনাকে ভাইবাই যে উচ্চারণগুলো ধরবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আরবির জন্য ভাইবা দেন, ইংরেজির জন্য ভাইবা দেন, আর বাংলার জন্য ভাইবা দেন, যে সাবজেক্টের জন্য ভাইবা দেন না কেন, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে যাব, আমাদের আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন। ধ্বনি কাকে বলে? আমরা মানুষ, আমরা যখন মুখ থেকে কথা বলি, আমাদের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলে ধ্বনি। আমি বললাম অ, তখন সেটা হবে ধ্বনি। অ, তখন সেটা হবে ধ্বনি। ধ্বনি যখন মুখে মুখে বলি, 1 মিনিট আমাকে দেখতে পাবেন না। আর যখন আমরা লিখে দেন, আচ্ছা আসুন আপনার আমরা নুরাই না? জি করবো বাংলা ব্যাকরণের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমরা যাব ধ্বনি ও বর্ণ। ধ্বনি কাকে বলে? মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। আমরা যখন কথা বলি তখন আমাদের মুখ নিঃসৃত যে সাউন্ডটা হয়, এই সাউন্ডটার নাম হচ্ছে ধ্বনি। এটা ধ্বনি না, কারণ এটার কোনো অর্থ নাই। তাহলে মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। কি কি বই কেনা লাগবে আমি এটা ক্লাসের শেষের দিকে বলে দেব। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে কি বলে? ধ্বনি। আমরা যখন কথা বলি, এই কথাগুলো যখন আমরা বলি, এটার যদি অর্থ থাকে তবে তার নাম হচ্ছে ধ্বনি। যদি অর্থ থাকে তাহলে তার নাম কি হবে? ধ্বনি হবে। যদি এটার কোনো অর্থ থাকে তাহলে তার নাম হচ্ছে ধ্বনি। আর যখন আমরা মুখে মুখে বলবো তখন শুধুমাত্র ধ্বনি। আর যখন আমরা লিখে ফেলবো তখন সেটা হবে বর্ণ। যখন আমরা লিখে ফেলবো তখন সেটা হবে বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। তার মানে আজকে যা পড়াচ্ছে আপনি দেখবেন বিগত বছরে তাই প্রশ্ন আসছে। পিছনে প্র্যাকটিসে গিয়ে যাবেন, গিয়ে দেখবেন বিসিএস এর প্রশ্ন যদি দেখেন, প্রাইমারির প্রশ্ন যদি দেখেন, নিবন্ধনের প্রশ্ন যদি দেখেন, 11 থেকে 20তম গ্রেডের 80% পড়া আল্লাহ যদি রহমত করে এখানে ক্লাসে শেষ করব। শুধু আপনি এতটুকু মাথায় নেন, আমিও শেষ করব আমার সাথে, আপনিও শেষ করবেন। ওকে, একজন লিখছেন স্যার আমি হাদিস বিভাগে কামিল পাস করেছি, দাখিল মুজাব্বিদ করেছি, কোনো সমস্যা নেই। শুধু পড়ালেখা নিয়ে প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন আপাতত নেই। এখন আসুন, মানুষের আমরা যখন মুখে মুখে বলি তখন তার নাম ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপকে বলে হচ্ছে বর্ণ। এই যে আমি একটা বর্ণ লিখলাম, এটার নাম হচ্ছে কি? বর্ণ। যখনই আপনাকে লিখে দেব তখন তার নাম বর্ণ। লিখিত রূপকে কখনোই ধ্বনি বলা যাবে না। ধ্বনি শুধুমাত্র মুখে মুখে উচ্চারণ করা যায়। ধ্বনি শুধুমাত্র মুখে মুখে উচ্চারণ করা যায়। আর ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বেশ, ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। দেখুন লিখা আছে, ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। এই বর্ণগুলো দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির সংজ্ঞাটা কি দেখুন, সুমাইয়া বলুন, স্বরধ্বনির সংজ্ঞায় কি লেখা আছে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাসে বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো বাধা পায় না তাদেরকে বলা হয় স্বরধ্বনি। যেমন যাদের অ। ক্যামেরা অন নাই ওনারা হাত তুলে লাভ নাই, ওনারা কথা বলার সুযোগ পাবেন না ক্লাসে। যাদের ক্যামেরা অফ, ওনারা কথা বলার ক্লাসে সুযোগ পাবেন না। ওনারা কমেন্ট করবেন, আমি উত্তর দিব। আচ্ছা হ্যাঁ বলুন, কি লিখছেন? যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের ফুসফুস তাড়িত বাতাস যখন বের হয়, মুখ বিবর্ডের ভিতরে কোথাও বাধা পায় না, তার নাম হচ্ছে স্বরধ্বনি। যদি বাধা না পায় তার নাম হচ্ছে স্বরধ্বনি। আর যদি বাধা পায় তাহলে তার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যদি কোথাও বাধা পাই তাহলে তার নাম ব্যঞ্জন ধ্বনি। আর বাধা না পেলে স্বরধ্বনি। যদি বাধা জি পাই স্যার। তাহলে তার নাম হচ্ছে কি? ব্যঞ্জন ধ্বনি। দেখুন কি লিখা, কোথাও না কোথাও কোনো বাধা পাই বা ঘর্ষণ লাগে, তার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর বাধা না পেলে তার নাম হচ্ছে কি? তার নাম কি? বাধা না পেলে তার নাম স্বরধ্বনি। হ্যাঁ স্বরধ্বনি। আশরাফুল, আশরাফুল আনমিউটে চাপ দেন। সুইটি, আশরাফুল, আমি বেশ কয়েকজনের নাম বলে দিচ্ছি যারা হচ্ছে আমার সাথে কথা বলবেন। যারা আমার সাথে এই মুহূর্তে কথা বলবেন, আমি বেশ কয়েকজনের নাম বলছি, ওনারা নাম বলার সাথে সাথে আনমিউটে চাপ দিবেন। দেখুন কার এখানে নোটিফিকেশন গিয়েছে, ওনারা একটু আনমিউটে চাপ দিয়ে রাখুন। এবং হ্যান্ড রেস অপশনে থাকতে হবে, অপশন দুইটা। এখন আসুন, মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলে ধ্বনি, ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। বর্ণটা দুই প্রকার, বর্ণটা দুই প্রকার, বর্ণটা দুই প্রকার। সেটা হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনির লিখিত রূপকে বলে স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলে ব্যঞ্জন বর্ণ। এবার আসুন, আমি উচ্চারণ করলাম অ, আ, অ। দেখুন সরাসরি বাতাস বের হয়, ফিল করুন। আপনার কাজ হচ্ছে এটা বুঝতে হবে। অ, আ, ও, আ। আশরাফুল আনমে ওটা চাপ দেন। অ, আ, তার মানে হচ্ছে কি? কোথাও বাধা পাচ্ছে না, সরাসরি বাতাস বের হচ্ছে। যেহেতু সরাসরি বাতাস বের হচ্ছে, তাই এটাকে বলে হচ্ছে, যেহেতু সরাসরি স্বরধ্বনি। বাতাস বের হচ্ছে, তাই এটার নাম কি? স্বরধ্বনি। স্বরধ্বনি। স্বরধ্বনি।
আর ব্যঞ্জন ধ্বনি মানে কি? কোথাও বাধা পাবে, দেখুন লিখে আছে বাধা ট, প্রাপ্ত হতে হবে। ট, দেখুন জিহ্বা উপরে ঠেকে গেছে। প, দুই ঠোঁট মিশে গেছে। লা, লা, জিহ্বা উপরে আটকে যায় কোথাও না কোথাও। আর এমন ভাবে, যেহেতু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাধা পাই লিখছে, এমন বাধা পাবে না যে আপনার দম বন্ধ হইয়া আপনি মরিয়া প্রমাণ করিয়াছেন যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাধা পাই, বিষয়টা এরকম না। হালকা একটু বাধা পাবে অথবা ঘর্ষণ লাগবে, তাহলে তার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। হালকা একটু বাধা পাবে অথবা ঘর্ষণ লাগবে, তার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি থেকে দুই ধরনের প্রশ্ন আসবে আপনার পরীক্ষায়, একটা হ্রস্বস্বর, একটা দীর্ঘস্বর। যে ধ্বনি উচ্চারণে কম সময় লাগে তাকে বলে হ্রস্বস্বর, আর যদি বেশি সময় লাগে তাহলে তার নাম হচ্ছে দীর্ঘস্বর। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা নাম হচ্ছে কি দীর্ঘস্বর। একটা অল্প সময় লাগে, একটা হচ্ছে কি বেশি সময় লাগে। উচ্চারণ করেন প্রথমে সোমাইয়া, দুইটা লাইন বলুন। রসস্বর অ, ই, উ, রি, আ, ই, উ, এ, ওই, উ, ও। আপনি কি আগে কখনো বাংলা ক্লাস করেছেন এখানে? স্যার আমি 11 থেকে 20 তম গ্রেডে স্যার ভর্তি আছি। ওকে। আপনি কি করতেছি? আশরাফুল আলম, জি স্যার। আপনি উচ্চারণ করুন এই দুইটা লাইন। ও, ই, উ, বলুন বলুন, দুইটা লাইন বলছি, তাড়াতাড়ি বলবেন। উপরে এটা দেখতে সমস্যা হচ্ছে। রি, হুম। দীর্ঘস্বর হুম। আ, ই, উ, এ, ওই, উ, ও। সুমন, হ্রস্বস্বর অ, ই, উ, রি, হুম। দীর্ঘস্বর আ, ই, উ, এ, ওই, উ, ও। সুইটি। রসস্বর অ, হুম। ই, উ, রি, দীর্ঘস্বর আ, ই, উ, এ, উ, ও, উ। যা পড়াচ্ছি আপনার মাথায় ঢোকান। লেখাটা খুব বেশি জরুরি না, লিখতেই হবে। রেকর্ড ক্লাস দেখে নোট করবেন। এখন যদি আপনি আমার ক্লাস দেখছেন আর নোট করছেন, দেখছেন আর নোট করছেন, মাথায় ঢুকবে না, নোটটাই থাকবে। এই নোটটা আপনার শিটেই আছে, যে নোটটা আপনি খাতায় লিখতেছেন এই সবই আপনার শিটে লেখা আছে। লিখে লাভ কি যদি আপনার মাথায় না থাকে? যদি আপনার মাথাতেই ঢোকাতে না পারেন লিখে লাভ কি? এটা আমার প্রশ্ন। হ্যাঁ, তবে ততটুকু লিখবেন, ফাঁক দিয়ে ফাঁক দিয়ে, যতটুকু না লিখলেই না চলে। যতটুকু না লিখলেই না চলে ঠিক ততটুকু লিখবেন। এই জন্য খুব বেশি লেখা যাবে না। আপনাকে যদি একান্ত নোট করতে চান, রেকর্ড ক্লাস দেখে আটকে আটকে আপনি এটা নোট করবেন। সবার জন্য আমার একটা পরামর্শ, সবার জন্যই, আপনাদের সবার জন্য আমার এই একটাই পরামর্শ। বুঝতে পারছেন? জি স্যার। অনেকে কমেন্টে লিখছেন, স্যার আপনি তাড়াতাড়ি পড়াইলে তো লিখতে পারবো না। আমাকে তাড়াতাড়ি পড়াবো না, আমার যতক্ষণ বুঝাইতে যতটুকু সময় লেগে ততটুকু সময় নিব। আপনাদের উচ্চারণ হয় নাই হ্রস্ব স্বর, আপনারা বলছেন হ্রস্ব ই দীর্ঘ ই। হ্যাঁ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব ই দীর্ঘ ই। হ্রস্ব মানে খাটো, দীর্ঘ মানে লম্বা, কিন্তু আপনার উচ্চারণে কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ এটা তো একটু বোঝা যায় নাই। আপনার উচ্চারণে কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ এটা বোঝা যায় নাই। অ, আ, ই, ই, উ, উ। একটাতে অল্প একটাতে বেশি সময় লাগবে, একটাতে অল্প একটাতে বেশি সময় লাগবে। তাই এটাকে বলে কি? একটা হচ্ছে হ্রস্বস্বর, যে ধ্বনি উচ্চারণে কম সময় লাগে তার নাম হচ্ছে হ্রস্বস্বর। আর যে ধ্বনি উচ্চারণে বেশি সময় লাগে তাকে বলে হচ্ছে দীর্ঘস্বর। আবার দেখুন, তুলনা করতে হবে। অ অল্প লাগে, ও, আ বেশি সময় লাগে, ই, ই, উ, উ। তাহলে রিকে আপনি কার সাথে তুলনা করবেন? রিকে, রি, দেখুন আমি আপনাকে দুইটা বর্ণ দেখাচ্ছি আমার ফোনে, একটু ক্যামেরার দিকে তাকাবেন। আমি এটা দেখুন, এই বর্ণের নামটা কি? এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে রি, হ্রস্ব রি। এটার নাম হচ্ছে রি, হ্রস্ব রি, যেটা স্ক্রিনে আছে। তাহলে এইটা কি? জি, রি এর নিচে রিকার দেখা যায়? জি, এটা কি কখনো দেখছেন কিনা? এটার নাম হচ্ছে, দেখিনি। আগেরটা হ্রস্ব রি, এটার নাম হচ্ছে দীর্ঘ রি। ই এর মধ্যে একটু টান দিলে দীর্ঘ ই, উ এর মধ্যে দীর্ঘ উ, রি এর মধ্যে দীর্ঘ রি, দীর্ঘ রি। এইটা কারা কারা দেখছেন দেখুন, মনে পড়ে কিনা? নয়,
লি দেখছি লি লিতে লি কাঠবিড়ালি। কাজী নজরুল একটা কবিতা লিখছেন, খুকি ও কাঠবিড়ালি। এখানে লিটা লিখছেন, এমন সুন্দর করে লিয়ের মাথা পেঁচায় আনছেন যে কাঠবিড়ালি আঁকা হয়ে গেছে। কাঠবিড়ালি, শুধু এটার নাম ছিল রস্ব লি, আর এটা ছিল দীর্ঘ লি। আগে ছিল, এখন নাই। বাংলা বর্ণমালায় এটা আগে ছিল দীর্ঘ লি। দীর্ঘ লি। যিনি বলছেন আমাকে কথা বলার একবার সুযোগ দিবেন, ওনার নাম নাই, নাম লিখেন এরপর দিব। নাম নাই, ক্যামেরা নাই। ক্যামেরা না থাকলে আমাদের ক্লাসে কথা বলার সুযোগ দেওয়ার অধিকার আমার নাই, কারণ আপনি ইনএক্টিভ। ইনএক্টিভদেরকে কথা বলার সুযোগ দিলে সাউন্ড সিস্টেমে সমস্যা হবে। হিন্দু ধর্মে কেউ থাকলে হাত তোলার অপশনে চাপ দেন। হিন্দু ধর্মের অং, অং, এটা হিন্দু ধর্মের এখনো বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে গেলে লাগে অং। অং অং ছাত্রন অং অধ্যয়ন অং তপং অং 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 অহ। এখানে বর্ণের সংখ্যা 16টি। এই যে বইটা লিখছেন, বইয়ের নাম হচ্ছে বর্ণ পরিচয়। এটাও পরীক্ষায় আসে, বিসিএস আসছে। বর্ণ পরিচয় বইটি লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাচ্চাদের জন্য অনেকগুলো বই লিখছেন, বুদুদয়, শব্দমঞ্জরি, আখ্যান মঞ্জরি, কথামালা, পরিচয়। 1945 সালে, এটা ক্লাসিকের 55 সালে, 1855 সালে এটা ক্লাসিকের মর্যাদা পাইতো সেই সময়ে। হিন্দু ধর্মে কেউ থাকলে আমি একজনকে মিউট করছি, হ্যান্ড রাইজ অপশনে থাকুন। আপনারা বাকিরা এই অতিরিক্ত বর্ণগুলো কোনোটা দেখেছেন কিনা বলুন। অধরা মুক্তি, আপনি কি হিন্দু ধর্মের? জি স্যার। আপনি কি এই অং ধ্বনির উচ্চারণ কখনো শুনেছেন ধর্মীয় গ্রন্থ পড়ার সময়? অং 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 অং। জি স্যার। ওকে, হিন্দু ধর্মের আর কেউ নাই, আপনি একাই তাহলে? 126 জনের মধ্যে আর আর তো কেউ নাই আমাদের হিন্দু ধর্মের? কয়েকজন কেউই তো আছে। রেসপন্স করেন নাই। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন, কি প্রশ্ন? স্যার আপনাদের কি হিন্দু ধর্ম শিক্ষার কোনো রিটেন কোর্স আছে? জি হিন্দু ধর্ম শিক্ষার কোনো লিখিত কোর্স আছে কিনা? না, হিন্দু ধর্মের কোনো সরাসরি লিখিত কোর্স নাই, কারণ এখানে হিন্দু ধর্মের স্টুডেন্ট খুব কম পাওয়া যায়। এই জন্য আমাদের এখানে ওই যে আপনাদের যেটা উপাধি কোর্স করার পর যারা হিন্দু ধর্মের শিক্ষক হবেন ওনাদের হ্যাঁ জন্য স্যার। না, এখানে নাই। তবে এই বছর হবে কি না এটা প্রিলির রেজাল্ট হলে তখন আমি বলতে পারবো, এটা আমার জানা নাই। এটা একটু সার্ভিসে ফোন দিয়েন তো। আমি যতটুকু জানি না উচ্চারণ দেখানো। তাহলে দেখুন, যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের ফুসফুসতারিতে বাতাস থেকে সরাসরি বাতাস বের হয় তার নাম হচ্ছে স্বরধ্বনি। বাতাস আসতে বের হলে অল্প সময় লাগলে তাকে বলে হ্রস্বস্বর 4টি, আর বাকি সবগুলো দীর্ঘস্বর। আপনার পরীক্ষায় আসবে নিচের কোনটি হ্রস্ব স্বরধ্বনি, নিচের কোনটি দীর্ঘ স্বরধ্বনি, নিচের কোনটি হ্রস্ব স্বরধ্বনি, নিচের কোনটি দীর্ঘ স্বরধ্বনি, কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ আলাদা করবেন। হ্রস্ব 4টা পড়লে এটা সারা বাকি যা আছে সব দীর্ঘ, এমনিই পারবেন। হ্রস্ব স্বরধ্বনিগুলো পড়লে দীর্ঘ স্বরধ্বনিগুলো আপনি এমনিই পারবেন। হ্রস্ব স্বরধ্বনিগুলো পড়লে দীর্ঘ স্বরধ্বনিগুলো আপনি এমনিই পারবেন। হ্রস্ব স্বরধ্বনিগুলো পড়লে দীর্ঘ স্বরধ্বনিগুলো আপনি এমনিই পারবেন। এরপরে আসুন হ্রস্ব স্বর দীর্ঘ স্বর। এরপরের পার্ট 2, মৌলিক এবং যৌগিক। যে ধ্বনি আসসালামু উচ্চারণে আলাইকুম যাকে স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমরা যে আগে পড়ছিলাম স্বরেও এটা রস্বই ভুল, এইগুলো দীর্ঘ বলা যাবে না। রি, ওইভাবে আমরা মনে রাখতে পারি না। জি না, এটা রস্বস্বর আর ভুল দীর্ঘস্বর, পড়েছেন, স্যার। এটা ভুল পড়েছেন। স্বরে অ, তাহলে স্বরে এই বলেন। যেহেতু প্রথমটাকে স্বরে অ বলছেন, তাহলে এটারে বলেন স্বর ই, স্বর ই, স্বর ই, স্বর উ, স্বর উ, ওইভাবে আমরা স্বর রস্বর এক, মনে স্বর রাখতে পারি ওই, না স্যার। স্বর উ, স্বর ঔ। জি না, ঠিক আছে স্যার। এটা যদি ভাই ভাই কোনো কারণে উচ্চারণ ভুল হয় আপনি বাদ। জি নিবন্ধন, স্যার। প্রাইমারি, বিসিএস ভাই ভাই উচ্চারণ ভুল হলে আপনি বাদ। কারণ একটা পোস্টের বিপরীতে 5 জন ভাইবা দিবে, 5 জন, বাকি 4 জন ফেল, 1 জন পাস। তবে ওকে স্যার। নিবন্ধনে পাস একটু বেশি করাই, তো উচ্চারণে ভুল হলেই শেষ। আপনি কোন সাবজেক্টের টিচার হবেন এটা দেখবে না, খালি দেখবে আপনার উচ্চারণে ভুল আছে কিনা। ভুল আছে তার মানে বাদ। স্যার আমি তো উচ্চারণে ম্যানেজমেন্ট, আমাকে ধর্মীয় গুলা আপনি কোন সাবজেক্ট? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। এই বছর হচ্ছে ভুটানের ছেলেকেও ধরেছে, ভৌত বিজ্ঞানের ছেলেকে উচ্চারণের কারণে বাদ দিয়েছে। তাহলে ম্যানেজমেন্ট তার বাইরে না। আপনি যখন শিক্ষক হবেন, ম্যানেজমেন্টের শিক্ষক কি বাংলায় কথা বলবেন না, নাকি জি ম্যানেজমেন্টের ভাষায়, ম্যানেজমেন্ট ভাষায় কথা বলবেন? বাচ্চাদেরকে পড়াবেন কোন ভাষায়? ম্যানেজমেন্টের ভাষায়। ব্যবস্থাপনা স্যার। ব্যবস্থাপনার ভাষায় কথা বলবেন নাকি বাংলা ভাষায় কথা বলে পড়াবেন? বাংলা ভাষা। তাহলে অবশ্যই ধরবে। যদি আপনার মাতৃভাষা বাংলা হয় তাহলেই ধরবে। আরবি, যারা আরবি সাহিত্য, এই একজন এখানে খটখট শব্দ হয়, কে এটা? ঠিক আছে স্যার। আচ্ছা এখন শুনেন, আরবি ভাষায় যারা পড়ালেখা করেন, এরা তো আরবি ভাষায়, এদেরকে আরবিতেই প্রশ্ন করে অনেক।
এরপরে বাংলা উচ্চারণ ঠিক মতো না হলে গাড় ধরে বের করে দেই। আমি আপনাকে একটা গল্প বলবো। ছেলেটা পড়ালেখা করেছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ওনাকে আগের নিবন্ধনে বের করে দিয়েছে। এই বছর একটা কামিল মাদ্রাসার ময়মনসিংহে পোস্টিং পেয়েছে, কামিল মাদ্রাসার প্রভাষক হয়েছে। নাম বলতে যাব না। এই ছেলেটা ক্লাস করার পর সে আমার কাছে একদিন আসছে। উনি বয়সে আমারও সিনিয়র, উনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসছে, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওরা পাস, হাফেজ। ওনার কথা হয়েছে যে চাকরি বাকরি করবে না। তখন উনি কওমি মাদ্রাসার শিক্ষক, প্রতিষ্ঠাতা, ভালো বিজনেস করে। হঠাৎ করে তারা কেউ কষ্ট দিল, কেউ না একজন কথা বলছে, আপনি যদি এত ইমাদাবি হন তাহলে আলিয়া মাদ্রাসার শিক্ষক হয়ে দেখান। তখন ওনার খুব কষ্ট লাগলো। কষ্ট লাগার পর উনি প্রিলি পাস করতে পারেন, এর আগে অনেক পরীক্ষা দিচ্ছে, প্রিলি পাস করতে পারেন নাই নিবন্ধন। উনি আমাকে যেটা বললো যে স্যার আমি প্রিলিটাই ফিল করি। এখন প্রিলি পাস করলাম, তখন আমাদের বিদ্যাবাড়িতে কোচিং করেছে উনি। প্রিলি পাস করার পরে নিবন্ধনে তার সাবজেক্টে সে প্রথম, সেটা বাংলাদেশে। তার এলাকায় মাদ্রাসা, ওই মাদ্রাসায় চয়েস দিচ্ছে, ওইখানে সে প্রভাষক হয়েছে। শব্দ হবে কেন আপনাদের? এখন আসুন, পরে বলেছে যে আপনার আরবি উচ্চারণ এত সুন্দর কিন্তু বাংলা উচ্চারণের এই অবস্থা কেন? আরবি উচ্চারণ এত ভালো, বাংলা উচ্চারণের এই অবস্থা কেন? আচ্ছা, আপনার বয়স কত? বললো যে স্যার এটা আমার শেষ বই। বললো আপনার বয়স শেষ, এই জন্য পাশ করিয়ে দিলাম, তবে বাংলা উচ্চারণ ঠিক করে এরপরে পড়াবেন। আপনি কথা দেন আপনি বাংলা উচ্চারণ ঠিক করবেন কিনা। কেমন মুসলে কাটে নিয়েছে। এখন সে আমাকে এসে বললো যে স্যার, এরপরে আমার চাকরি হওয়ার পরে আরেকটা কোর্সে ভর্তি হয়েছি বাংলা, এনাকে উচ্চারণ গুলো যেন আমি ঠিক মতো শিখতে পারি। কারণ কৌনের সাথে তো আমার ওয়াদা দেওয়া। উনি আমাকে এমনি হুজুর মানুষ তো, মানে খুব পরেজগার মানুষ। আমি তো ভাইবা বোর্ডে ওয়াদা দিয়ে আসছে, আমার তো বলছে যে আপনারে পাশ করাই দিলাম, কিন্তু আপনি বাংলা উচ্চারণ ঠিক করে এরপরে ক্লাসে ঢুকবেন। আমি ঠিক না করলেও তারা কিছু করবে না, তারা তারা আমাকে দেখতে পাবে না। আমি তো ওনার কাছে ওয়াদা করে আসছি, আমি তো সবই পারি, কেন আমি এই একটা জায়গায় কেন আমি দুর্বল থাকবো। উনি আঞ্চলিক ভাষায় কথা বলে, ওনার আঞ্চলিক ভাষাটা হচ্ছে আশ বলে বলে আইরো। তুমি আমাদের বাড়িতে যাবা, এটার বলবে যাইরো, আরো দেয় টান, এটা দেয় টান। আপনি এটা শুনলে অর্ধেক কথা বুঝবেন না ওনার বাংলা ভাষা। উনি খুবই আঞ্চলিক ভাষায় কথা বলেন। যাই হোক, এখন অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু ওনার আরবি উচ্চারণ অনেক ভালো। একটা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া একবারে সহজ বিষয় না। এখন আপনাকে ওনাকে এটা বলার উদ্দেশ্য, মানে আপনি যদি রসায়নের হন আর পদার্থের হন আর অ্যাকাউন্টিং এর হন, এটা বিষয় না, উচ্চারণ ভুল ভাই বাবা, শেষ। এখন আসুন, মৌলিক স্বরবর্ণ মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। আর যৌগিক স্বরবর্ণ মানে যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। বাংলায় যৌগিক স্বরবর্ণ দুইটি, একটা হচ্ছে ওই, অরসি ওই, একটা হচ্ছে অরসু ও, একটা হচ্ছে অরসি ওই, একটা হচ্ছে অরসু ও, একটা হচ্ছে অরসি ওই, একটা হচ্ছে অরসু ও। যে ধ্বনি উচ্চারণের সময় যৌগিক স্বরবর্ণ মানে কি? বর্ণ তো বর্ণই, যাকে লিখে দেখানো যায় তার নাম বর্ণ, আর মুখে মুখে বললে ধ্বনি, এটা জানেন। যৌগিক স্বরবর্ণ মানে কি? যে বর্ণকে ভাঙলে আলাদা দুটি বর্ণ পাওয়া যায়। আমার সাথে উচ্চারণ করবেন, ওই 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 ওই, ও ও ও ও ও। উচ্চারণ করতে দুইটা বর্ণ লাগে, ওই উচ্চারণ করতে দুইটা বর্ণ লাগে। তাহলে এই বর্ণটাকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। পরীক্ষায় আসবে যৌগিক স্বরবর্ণ কয়টি? এই বছর বিসিএস আসছে, এটা লাস্ট বিসিএস আসছে এই প্রশ্ন। আর 3 ধরনের প্রশ্ন হুবহু কমন পাবেন। নিবন্ধনের এক্স কোয়েশ্চন, বিসিএস এর এক্স কোয়েশ্চন, হুবহু কমন পাবেন আপনি। এটা বলবো আজকের ক্লাসের পরে, ক্লাস শেষে বলবো, ক্লাস শেষে আমি এটা আপনাকে বলবো। তবে এটা মনে রাখতে হবে, যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণের সংখ্যা দুইটি, ওই ও। এই দুটাকে এক বর্ণকে উচ্চারণ করতে হলে অন্য দুটা বর্ণের সমন্বয়ে উচ্চারণ করতে হয়, তাই এটাকে বলে যৌগিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ মানে যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, এমন বর্ণের সংখ্যা হচ্ছে 6টি। উচ্চারণ করুন সুমাইয়া, কি কি? ই, এ, এ, সিকোয়েন্সটা ধরে বলবেন, সিকোয়েন্সটা ধরেন। প্রথমে কি আছে? অ, ই, আ, ই, উ, ও। এ, উ। এখন আসুন, এই 6টা বর্ণ, অ, আ, অ, আ, ই, উ, এ, উ, এই 6টা বর্ণ মৌলিক। এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে। এদেরকে লিখে দেখাইলে বর্ণ, আর এদেরকে মুখে মুখে বললে এটা হবে ধ্বনি। মুখে মুখে বললে হবে ধ্বনি, আর লিখে দেখালে হবে বর্ণ। মুখে মুখে বললে হবে ধ্বনি, আর হচ্ছে লিখে দেখালে হবে বর্ণ। মুখে মুখে বললে হবে ধ্বনি, মুখে মুখে বললে হবে ধ্বনি, আর লিখে দেখালেই হবে বর্ণ। মুখে মুখে বললে হবে ধ্বনি, অ, আ, ই, উ, এ, উ। যখন মুখে মুখে বললাম এটা ধ্বনি, আর লিখলেই বর্ণ। এই 6টাকে লিখে দেখালে হবে 6টা মৌলিক বর্ণ,
আর ছয়টাকে লিখে মুখে বললে ছয়টা ধ্বনি, তার সাথে আরেকটা ধ্বনি অ্যাড হবে, তার নাম হচ্ছে এ এ এ। যেমন আমি একটা শব্দ লিখলাম ল এ খা, ল এ, আলাদা আলাদা তিনটা বর্ণ লিখছি। তাহমিনা উচ্চারণ করুন তো, এটা কি লিখছি? স্যার লেখা। 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 লে এ, লম্বা করে টানতে হবে। আমরা আরবি যখন উচ্চারণ করি তখন আরবি উচ্চারণে কিন্তু লম্বা খাটো করতে হয়, না করলে কিন্তু উপায় নাই। এই শব্দটা হয় কার কাছে, এতজনকে মিউট করি আনমিউট করি তাও শব্দ বন্ধ হয় না। আপনারা যদি এটা না বুঝেন অনলাইনে তাহলে তো সমস্যা। শব্দ হচ্ছে ঠিক একজনের এখানে, এটার জন্য সবাই ভুক্তভোগী আপনারা। তাহলে দেখুন, এই ধ্বনিটি বাংলা ভাষায় যিনি প্রথম দেখিয়েছেন তার নাম ডক্টর মোহাম্মদ আব্দুল হাই স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলার মুসলিম ছাত্র ছিলেন। উনি একটা বই লিখেছেন ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ। লাস্টে 46তম বিসিএস এই প্রশ্ন আসছে, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব। এই গ্রন্থের মধ্যে সর্বপ্রথম তিনি এই ধ্বনি তত্ত্ব ধ্বনিটি রূপ দিয়েছেন তত্ত্ব। এখন আসুন, বাংলা বর্ণমালায় মৌলিক স্বর বর্ণের সংখ্যা হচ্ছে 6টি, মৌলিক স্বরধ্বনি 7টি, অতিরিক্ত কোনটি যৌগিক স্বরবর্ণ 2টি, যৌগিক স্বরধ্বনি 25টি। তুমি বাড়ি যাও, জটাকে কেটে দিলে কি থাকে? আও। আমি বাড়ি যাই, জটাকে কেটে দিলে কি থাকে? আই। সরায়া রসি আই, সরায়া ও আও। আমি বাড়ি যাই, তুমি বাড়ি যাও। শেষ। আই আও, আই আও, যাও আও। তাহলে দেখুন এরকম ধ্বনি আছে 25টি, আপনার জানা দরকার নেই, আপনার জাস্ট জানা দরকার কয়টি? 25টি। শেষ। এরপরে যাবেন হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার আছে 10টি বর্ণের, আকার, রসিকার, রসৌকার, দীর্ঘকার, ঔকার, এরকম কার আছে 10টি। একটা বর্ণের কার নাই, সেটা হচ্ছে অকে বলা হয় লীন বর্ণ। ওকে কি বর্ণ বলা হয়? লীন বর্ণ বলা হয়। ওকে বলা হয় লীন বর্ণ। শেষ। একটা বর্ণের কান নাই, ওকে বলা হয় লীন বর্ণ। লীন মানে হচ্ছে কি, যে ধ্বনি সবসময় উচ্চারণে মিলন, হাত তোলেন, যে ধ্বনি যে ধ্বনিটা অন্য ধ্বনির সাথে সবসময় মিশে থাকে, যে ধ্বনিটা সবসময় কি করে অন্য ধ্বনির সাথে মিশে থাকে। যেমন আমি বললাম চ, দেখুন ভিতরে একটা অ, প, অ, ল, অ, ম, অ, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে সে মিশে থাকে, তাই এটাকে বলা হয় কি ধ্বনি? লীন ধ্বনি, লীন বর্ণ। আপনার পরীক্ষা আসবে বাংলা ভাষায় লীন বর্ণ কয়টি? একটি। কোনটি লীন বর্ণ? অ। লীন বর্ণ কয়টি? একটি। কোনটি লীন বর্ণ? সেটা হচ্ছে কি অ। অকে কেন লীন বর্ণ বলা হয়? এর নিজস্ব কোনো কার নাই, এই প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে। এই প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি করে মিশে থাকে? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরেই মিশে থাকে এই অবর্ণটা। শেষ। এখন আসুন, এখন আমরা যাব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যেটা মুখের মধ্যে কোথাও বাধা পাই তার নাম ব্যঞ্জন বর্ণ। এই চারটা বুঝতে হবে, লিখতে যাবেন না। আগে বুঝেন, আপনার শিটে দেয়া আছে, 9 10 বোর্ড বইয়ে দেয়া আছে, যার কাছে যে গাইড আছে সেখানে দেয়া আছে, খালি লিখলে হবে না। বাংলা ব্যাকরণটা হচ্ছে বোঝার বিষয়, সাহিত্য হলে না হয় লিখতে পারতেন, ব্যাকরণ বোঝার বিষয়। প্রশ্নে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, যদি ঘুরিয়ে ফিরে আসে তাও যেন উত্তরটা ঠিক মতো দিতে পারেন। আমরা প্রথমে যাব বর্গীয় বর্ণের মধ্যে লাস্টের সারিটা, এটাকে বলে নাসিক্য বর্ণ। এদেরকে বলে বর্গীয় বর্ণ, ক থেকে ম পর্যন্ত। এদিকে 5, এদিকে 5, ওদিকে 5, এদিকে 5, যার 4 বাহু সমান তাদেরকে আমরা কি বলি? বর্গ বলি। আর এই জন্য এই 25টা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ অথবা স্পর্শ বর্ণ। আপনার প্রথম কাজ কি? বর্গীয় বর্ণের লাস্টের সারিটাকে বাদ দিবেন, কারণ যে ধ্বনি উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হয় তাকে বলে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণগুলো প্রথমে উচ্চারণ করবেন মিলন। মিলন। এরপরে উচ্চারণ করবেন সুইটি। ইউ, মূর্ধন্য ন, দন্তন্য ম। ঘটনা কি? উচ্চারণ ঠিক মতো হচ্ছে না কেন? সুমাইয়া, তামান্না। সুমাইয়া। স্যার আমার উচ্চারণ হয় না স্যার, নাক থেকে আসে না। কেন?
করুন, চেষ্টা স্যার করুন, নাক দিয়ে করবেন, তাহলে আসবে। ম ঞ ন ন ম তামান্না। উম নু উম উম নু নু মু হ্যাঁ, নাক কই? একটা মানুষের সাথে নাক নাই, ঘটনা কি? হ্যাঁ, মুহি, মুহি আহমেদ। ইয় ম মধ্যাহ্ন দন্তান্ন ম জি না। বৃষ্টি, স্যার আমি বলি, দেখেন তো আমার সাথে নাক আছে কিনা। বলেন। ম ইয়ে ন ন ম স্যার আস্তে ন ন পরিবর্তে মূর্ধন্য ন এবং দন্ত ন বললে কি হবে না, নই বলতে হবে। আচ্ছা, রুবেল, স্যার এখন নাকি স্পর্শধরি বৃষ্টি। আগে শেষ করতে দেন, পরে আসবেন। কই পাইছেন বৃষ্টি? সেদিনকে এক ম্যাডাম বললো, ক্লাসে বললো, কোন অন্য ম্যাডাম, ক্লাস, কোথায়, ওটা অন্য ক্লাসে, ঠিক আছে। কোন ক্লাসে? মানে এই যে নাসিক্য ধ্বনি গুলো নাকি বাদ যায় স্যার 5টা। কোন ক্লাস এটা, কোন ম্যাডাম? ম্যাডাম কি করেন? ম্যাডামের নামটা জানা নেই, আমি ইউটিউবে একটা ক্লাসে দেখছি তো। ওনাকে জিজ্ঞেস করবেন। আপনি 9-10-এর পুরাতন বোর্ড বই ধরবেন, যে বই থেকে নিবন্ধনে প্রশ্ন করে, এই বই পড়বেন। আর ওনাকে তাহলে প্রশ্ন পঁচিশ করবেন, কি উনি ধরবো উনি আমরা? যেটা বাদ দিয়েছে, এরপরে পাবলিক সার্ভিস কমিশন ওনার থেকে কোনো প্রশ্ন করেছে কিনা। উল্টাপাল্টা বই পড়লে পাস করতে পারবেন না, উল্টাপাল্টা বই পড়লে পাস করতে পারবেন না। রুবেল, 5টা বর্ণ উচ্চারণ করেন। ঙ ঞ মূর্ধন্য ন দন্তন্য ম। আচ্ছা, সেলিম রেজা, আপনি এই 5টা উচ্চারণ করেন। ঠিক স্যার। না, হয় নাই, একটাও হয় নাই। তাহলে সেলিম, উচ্চারণ করেন। সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ। রুবেল, আপনার এখানে সাউন্ড হয়, আনমিউটে চাপ দিবেন কথা বলা শেষ হলে। নাসিক্য বর্ণ মানে কি? যে ধ্বনি উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হবে তার নাম হচ্ছে নাসিক্য বর্ণ। কিন্তু নাক দিয়ে তো বাতাস বের হচ্ছে না আপনাদের। নাক দিয়ে বাতাস বের না হলে তো নাসিক্য বর্ণ হবে না। যে ধ্বনি উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হবে, ম ম ম, নাক দিয়ে বাতাস বের হতে হবে, এবং শুনে যেন বোঝা যায়, হ্যাঁ, এটা নাক দিয়ে বাতাস বের হয়েছে। ন ন ন ন, অ ইয়, ম ম ম। যদি নাক ধরে ফেলেন, ন ন ম, বাতাস বেরই হবে না, উচ্চারণ হবে না। হ্যাঁ, নাক ধরে উচ্চারণ করলে, নাক দিয়ে যদি বাতাস বের না হয় তাহলে নাসিক্য হবে না। আচ্ছা, নাক দিয়ে যদি বাতাস বের না হয় তাহলে নাসিক্য হবে না। তাহলে দন্তান্নান্না, মূর্ধন্যান্না, দাঁতে দাঁতে কামড় দিয়া, এই উচ্চারণ কোথায় পেয়েছেন? বলুন। স্যার আপনার মতো হয় না। হবে। তামান্না বলুন। বৃষ্টিটা হয়েছে তো, বৃষ্টি বসে বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছে। আচ্ছা, ইয়া বলুন, আখি, সুমাইয়া আক্তার, আখি। তাহলে স্যার এতদিন ভুল করে আসছে। জি, ঠিক করতে হবে। ও ইয় মধ্যে ন দন্তের ন ম। মাত্র আমি উচ্চারণ করলাম, আখি, আমি কেমনে বলছি? উম মিয়া মেমা মিম মিম দন্ত ন মধ্য ন দাদা না, এইগুলো বলছি একটাও? আখি, মাত্র কি কেমনে উচ্চারণ করছি? ও হ্যাঁ, বলুন। ইয় হ্যাঁ, মধ্যে ন হ্যাঁ, ন ম। এমনি বলছি। হ্যাঁ, হ্যাঁ, সুমাইয়া, ঠিক করে বলুন। বৃষ্টি কই? নাই, হারাইছে। সুমাইয়া বলুন আবার। হয় নাই। স্যার আপনার মতো হয় না স্যার, বাসা ট্রাই করবো। আমার মতো হওয়া লাগবে না, আপনার মতো হোক। ন ইয় ন ন ম। আচ্ছা, এখন আসুন, স্যার আপনাদের আপনার একবার উচ্চারণ বলেন না। বলুন। কে বলতে যাচ্ছেন? নাম বলুন। স্যার মিলন, আপনার একবার বলুন। মিলন বলুন, মিলন বলুন। ম ইয় ন ন ম
জোর করলে হবে না, নাক দিয়ে বাতাস বের করতে হবে। মিলন, আপনার খবর আছে, আপনার উচ্চারণ ঠিক না হইলে দুনিয়াতে আর বাঁচতে পারবেন না। অন্যরা 5 জন বাঁচলেও আপনি কিন্তু বাঁচবেন না। কেন বাঁচবেন না আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এই ধরাটা খাবেন তখন। বাংলার ছেলে পেলে যদি ব্যাংকে গিয়ে চাকরি করে, ওইখানে তার উচ্চারণ জিজ্ঞেস করে বাংলা, স্যার এটা একটু ঠিক করে দেন, ওটা ঠিক করে দেন, এটা বলে দেন। আর মাস্টারি পেশায় আসলে তো কোনো রেহাই নাই। যে ধ্বনি উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হয় তার নাম নাসিক্য বর্ণ। ম ম ম ন ন ন ন। আমার ক্লাসে আপনারা সবাই মানুষ, একটা ছেলে একটা মেয়ে, উচ্চারণ দুইটা সমান, দুইটাই নাক দিয়ে, দুইটাই নাক দিয়ে আসবে, উচ্চারণ দুইটাই সমান। এরপরে কি আছে? অ ইয়, নাক দিয়ে আসলে তাকে বলি নাসিক্য বর্ণ। কারো কাছে বোর্ড বই বা শিট আছে কিনা, যারা এই মুহূর্তে আমার ক্লাসে আছেন? স্যার আমার কাছে আছে। হ্যাঁ বলুন। বৃষ্টি, আপনার হয়েছে? বৃষ্টিটা আরেকবার শোনেন, স্যার আমারটা হয়েছে, বলুন। আরেকবার বলবো। হ্যাঁ, ন nye ন ন ম। আপনারটাও কৃত্রিম মনে হয়, একবারে যে অরিজিনাল তা না, আরো চেষ্টা করতে হবে। কিছুটা হয়েছে, আর 2-1 দিন চেষ্টা করুন, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা স্যার বলতে চাই স্যার ওকে স্যার। আচ্ছা। বোর্ড বই আছে আপনাদের কার কাছে? স্যার আছে। বোর্ড বইয়ে বোর্ড দেখুন, বই নাই স্যার। কারো কাছে নাই? 133 জন। আমার কাছে বলুন, অঘোষ ধ্বনির সংজ্ঞাটা কি, বা ঘোষ ধ্বনির সংজ্ঞাটা কি একজনে বলুন। যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে যখন বের হয়, তখন মুখের ভিতরে একটা অনুরণন সৃষ্টি হয়। শব্দটা আমাকে খুব ডিস্টার্ব করছে। অনুরণন সৃষ্টি হয়, তাকে বলে ঘুষ। যদি অনুরণন সৃষ্টি করে তবে তার নাম হচ্ছে কি? ঘুষ। অনুরণন সৃষ্টি করলে তাকে বলে ঘুষ, আর অনুরণন সৃষ্টি না করলে তাকে বলে অঘুষ। বই কার কাছে আছে নাম বলুন? স্যার তামান্না, বই থেকে দেখুন, অঘোষের সংজ্ঞাটা বলুন। এটা বুঝতে হবে, এটা বুঝার পড়া। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। আর অনুরণিত হলে তারা কি বলে? ঘুষ। ঘুষের সংজ্ঞাটা বলুন। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। স্বরতন্ত্রী অনুরণিত হয়। অনুরণিত মানে ভাইব্রেট। সবাইকে বলছি, চোখ আর মন এক করুন। এইটা 4টা থেকে বারবার প্রশ্ন আসে, উল্টায় পাল্টায় প্রশ্ন আসে, বুঝে বুঝে উত্তর দিতে হবে। অনুরণন মানে কি? কম্পন। যে ধ্বনি উচ্চারণে মুখের মধ্যে একটা কম্পন সৃষ্টি করবে, মুখের মধ্যে একটা কম্পন সৃষ্টি করবে, তার নাম হচ্ছে কি? ঘুষ। আর কম্পন সৃষ্টি না করলে অঘুষ। সবাই খেয়াল করুন, ক খ গ ঘ। আপনি উচ্চারণ করুন, উচ্চারণে আপনার জিহ্বার মধ্যে কম্পন হয় কোথায় আমাকে জানাবেন। সবাই 133 জন। ক খ গ ঘ, ক খ গ ঘ, চ ছ য় ঝ, ট ঠ ড ঢ। সবাই নিজের জায়গা থেকে উচ্চারণ করুন, 1 মিনিট। প ফ ভ ভ, বলুন। এইবার আমার উচ্চারণ আবার খেয়াল করুন। আপনারা কমেন্টে লিখবেন কোনটার মধ্যে কম্পন সৃষ্টি হয়, প্রথম 2টা না পরের 2টা? শুনেন, ক খ গ ঘ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ, প ফ ব ভ, প ফ ব ভ, প ফ ব ভ। গলার গোড়ার মধ্যে কম্পন সৃষ্টি হলে তার নাম হচ্ছে ঘুষ, আর কম্পন সৃষ্টি না হলে তার নাম হচ্ছে অঘোষ। ক খ এর চাইতে গ ঘ এখানে কম্পনটা বেশি হয়, তাহলে এটাকে বলে ঘুষ বর্ণ। আর প্রথম 2টা অঘোষ। এখন যাবেন হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। যে ধ্বনি উচ্চারণে আপনার মুখের তালু, আপনার মুখের বাতাস আস্তে বের হয় তার নাম অল্প প্রাণ, জুড়ে বের হলে মহাপ্রাণ। আপনার হাতের তালু সবাই মুখ থেকে 1/2 ইঞ্চি দূরে রাখবেন, যেটার বাতাস জুড়ে বের হয় হাতে পাবেন। সবাইকে বলছি, প্র্যাকটিক্যাল নলেজ, মুখস্থ করলে থাকবে না, উল্টাপাল্টা করে ভুল করবেন। কমেন্টে লিখবেন যে ঘুষ এবং অঘোষ কোনটাতে বাধা পায়, এটা একটা। এখন ওর উত্তরটা দেখুন, ক খ গ ঘ। সবাই ফিল করুন, ক খ গ ঘ, খ চ ছ জ ঝ। যদি মনে করেন স্যার এটা ক্লাস 1-এর পর আমরা কেন পড়বো, জীবনের কোথায় ভুল করবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
জীবনের এমন এক জায়গায় গিয়ে আপনি ভুল করে বসবেন শিক্ষক হিসাবে। শিক্ষক এমন একটা পেশা, আপনি এক সাবজেক্টের শিক্ষক, কিন্তু মাঝে মাঝে ক্লাসে সব সাবজেক্ট পড়াতে হয়। উদাহরণ দেওয়ার সময় অনেক উদাহরণ দিতে হবে। আপনি আপনার কলেজে গিয়েছেন, গিয়ে দেখলেন আপনি শিক্ষক বাংলার, নাই হচ্ছে ইংরেজি শিক্ষক, ইংরেজি পড়াতে হবে। আরবি শিক্ষক নাই, আরবি পড়াতে হবে। আপনি কোন সাবজেক্ট দেখার বিষয় না। আমি আমার কলেজে যেদিন প্রথম জয়েন করেছি, আমি আর্টসের শিক্ষক। আমি গিয়ে দেখি আমার প্রিন্সিপাল স্যার আমাকে বলল যে আজকে কি ক্লাস? উচ্চতর গণিত। কোন ক্লাস? ইন্টারমিডিয়েট। স্যার এটা নেই, এটা একটা ক্লাস নিয়ে আসেন। উনি আমার নিয়ে গেল, বললে তোমাদের নতুন স্যার অমুক বিসিএস থেকে অমুক দিন অমুক সময় জয়েন করছে, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এই সেই সেই সেই, বলে যে স্যার এই ক্লাস নেন। আমি তো আকাশ থেকে করছেন, বললাম স্যার আমি তো মানবিকের, আমি তো জীবনে কোনোদিন বিজ্ঞান পড়ি নাই। আরে বিসিএস দিয়ে বিসিএস পাস করছেন আবার বলেন বিজ্ঞান পড়ি নাই, এটা কোনো কথা? পারবেন, যেটা পারেন সেটা পারেন। মানে এমনি মজা করে বলছে। এরপরে বললাম কি ক্লাস তোমাদের? স্যার সমাবেশ। আচ্ছা বের করা সমাবেশ, অঙ্ক করে দিয়ে চলে আসলাম। প্রথম আমার কর্মজীবনের প্রথম ক্লাস, যেহেতু কলেজ প্রতিষ্ঠান সরকারি, দেখে দিয়ে প্রায় 6 থেকে 700 ছেলে ইন্টারমিডিয়েটের। দ্বিতীয় দিন ক্লাসে গিয়েছি, আজকে তোমাদের কি ক্লাস? আজকে তোমাদের কি ক্লাস? আজকে তো স্যার আমাদের হচ্ছে জীববিজ্ঞান ক্লাস। খাইছে, সরি জীব না, পদার্থ বিজ্ঞান ক্লাস। খাইছে স্যার, আমি তো ইন্টারমিডিয়েট, আমি তো স্যার পদার্থ পড়ি নাই কোনোদিন। কারে পারবেন? যেটা পারেন এটাই পড়াই দেন। কেমন লাগবে? আমার তো জীবনের ইতিহাস সারা জীবন মনে থাকবে। অনেক ক্লাসে আমি এই গল্পটা বলি, হয়তো আরো বলবো। আমি কি পদার্থ শিক্ষক? আমি এসএসসি তেও সায়েন্স না, এইচএসসি তেও সায়েন্স না। এবার বুঝেন ঠেলা, আমি কেমন মূর্খের মূর্খ। হ্যাঁ, বিসিএস দেওয়ার সুবাদে কিছু বই পড়তে হয়েছে। ওই বিসিএস দেওয়ার কারণে বেসিক সায়েন্সের বেসিক বিষয়গুলো জানতে হয়েছে। প্রিলি রিটেন দেওয়ার কারণে, পাশ করার কারণে এটা মোটামুটি জানা ছিল। ওইটাই ওদেরকে বুঝাই দিয়ে আসছি। আচ্ছা যাই হোক, তখন ছেলে পেলে চিনেও না জানেও না। আরে স্যার, ও ছেলেও জানে না যে আমি কোন সাবজেক্টের স্যার। যেদিন রসায়ন পড়ায় ওই দিন মনে করে রসায়ন, যেদিন হচ্ছে উচ্চতর গণিত পড়ায় এদিন উচ্চতর গণিত, যেদিন বাংলার ক্লাসে আসছে ওই দিন ও আল্লাহ স্যার তো বাংলাও পারে। তখন বিষয়টা অনেকটা এই টাইপের। এটাই কলেজ, কিচ্ছু করা থাকবে না, কোনো কিছুই করা থাকবে না। এখন গিয়ে দেখলেন যে ইসলাম শিক্ষা স্যার, ইসলাম শিক্ষার স্যার নাই, কি পড়াইছে আজকে? সূরা কাউসার পড়ো, সূরা কাউসার। কই যাবেন? আপনি কি বলতে পারেন না 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 আমি বাংলার স্যার, আমার আজকে কবিতা পড়ায় শোনাও? আমি তো রসায়নের স্যার, হ্যাঁ ইসলাম শিক্ষা ক্লাসে একটা রসায়ন পড়ায় শোনাও? এটা বলতে পারবেন না। এটার নাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। চালাইতেই হবে আপনাকে, চালায় নিতেই হবে। প্রত্যেক দিন শিক্ষকরা ছুটিতে থাকবে, কিন্তু আপনাকে চালিয়ে নিতে হবে। তখন এটা একটু মনে রাখতে হবে, যে এটা একটু মনে রাখতে হবে যে আপনাকে অলরাউন্ডার হতে হবে বেসিক কিছু বিষয়ে। সো বাংলা উচ্চারণের ক্ষেত্রে সবাইকে একটু সিরিয়াস হতে হবে। হাতের তালু মুখের সামনে রাখুন। যেটার বাতাস ন্যাচারালি জুড়ে বের হয় সেটা মহাপ্রাণ, যেটা ন্যাচারালি আসতে বের হয় সেটা অল্প প্রাণ। 1 মিনিট পরে কমেন্টে সবাই লিখবেন। আমি কমেন্ট কাউন্ট করছি, প্রথমেই কাউন্ট করে রাখলাম। কারা কারা কমেন্ট করতেছে আমি সেটাও দিব। যে ধ্বনি উচ্চারণে বাতাস জুড়ে বের হয় তার নাম মহাপ্রাণ। হাতের তালু রাখুন, সামনে উচ্চারণ করুন। ক, ক, খ, খ, গ, গ, ঘ, ছ, চ, ছ, ছ, জ, ঝ, হ, প, গ, ফ, খ, ব, ভ, ত, হ, ক, ব, ভ, ট, ঠ, হ, ড, ঢ, হ, প, ফ, প, ফ। কোনটার কোনটার বাতাস সাথে পান একটু কমেন্টে লিখুন। 1 আর 3 বাতাস জোরে বের হয় না আসতে বের হয়? সবাইকে একটু কমেন্টে লিখতে হবে। কাগজ দিয়ে পরীক্ষা করতে পারি না স্যার, পারেন। কাগজ দিয়ে ধরতে পাবেন না, কাগজ সামনে নিলে আপনাকে এক্সপেল করার সম্ভাবনা আছে। পাবলিক পরীক্ষার হলগুলোতে মুখের সামনে কাগজ নিয়ে বলবেন, তখন আপনাকে এক্সপেল করার সম্ভাবনা আছে, বহিষ্কার করতে পারে। একটু দয়া করে কমেন্ট করবেন, আমি কাউন্ট দিয়ে রাখছি। মাত্র 5 জন উত্তর দিয়েছেন। কোনটার কোনটার বাতাস সাথে পান? 1 3 নাকি 2 4? দ্বিতীয় আর চতুর্থ বর্ণ নাকি প্রথম আর তৃতীয় বর্ণ? কমেন্টে লিখুন। ক, খ, চ, ছ জোরে বের হয় মহাপ্রাণ, আগেরটা আসতে বের হয় অল্প প্রাণ। গ, ঘ এটা জোরে বের হয় এটা মহাপ্রাণ, আগেরটাতে বাতাস আসতে বের হয় এটা অল্প প্রাণ বর্ণ। তাহলে বর্গীয় প্রথম আর তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় আর চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ। বর্গীয় প্রথম আর তৃতীয় বর্ণ অল্প প্রাণ, তৃতীয় আর চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ। লাস্টের সারিটা হচ্ছে নাসিক্য বর্ণ, সর্বশেষ সারিকে বলে নাসিক্য। প্রথম দুইটা অঘোষ, পরের তিনটাই ঘোষ। প্রথম দুইটা অঘোষ, পরের তিনটাই ঘোষ। এখন আসুন আপনি কৌশলে, আপনি বেসিক বুঝেন। প্রশ্ন যতই উল্টাইয়া পাল্টাইয়া দেখ না কেন আপনি উত্তর দিয়ে আসবেন। আপনার কাজকে আপনাকে উত্তর দিয়ে আসতেই হবে। তাহলে এখন আসুন, যে ধ্বনি উচ্চারণের সময় আমার জিহ্বা দাঁতকে স্পর্শ করে তাকে বলে দন্তবর্ণ। ত, থ, দ, ধ উচ্চারণ করুন, ফিল করুন আপনার জিহ্বা কোথায় গিয়েছে। ত, থ, দ, ক, ধ গ, উচ্চারণ করেন সবাই। ক, ঝ, ড, ঝ, কিন্তু ন।
হ্যাঁ, উচ্চারণ করুন, সবাই উচ্চারণ করুন। দন্তন্য মূর্ধন্য আপনার জিহ্বাটা কোথায়? ত, থ, দ, ধ। ত, থ, দ, ধ। আপনার জিহ্বা কোথায়? আপনার উত্তর দিয়েছেন মাত্র 50 জনে। এই মুহূর্তে আমার ক্লাসে আছেন 130 জন। কমেন্টে উত্তর দিয়েছেন মাত্র 50 জন। বাকি 80 জন যারা উত্তর দেন নাই, ওনার কাছে আমার প্রশ্ন, আপনি আসলে কি ক্লাসে মনোযোগী নাকি না? একটু আপনার কাছে আমার প্রশ্ন, মাত্র 50 জন উত্তর দিয়েছেন, বাকি 80 জনই উত্তর দেন নাই। এটা হবে না। না হলে উত্তর না দিলে তো আমার তো কোনো লস নাই, আমার চাকরি হওয়ার হয়ে গেছে। আমার চাকরি আপনি ঠেকাতে পারবেন না। আমার চাকরি ঠেকানো আপনার হাতে না। আপনার চাকরি ঠেকানোর ক্ষমতা আপনার হাতে আছে। ওই যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, হাতের লক্ষ্মী কপাটে ঠেলা, বাংলায় দুটা প্রবাদ আছে। আপনার চাকরি আপনার হাতে, আমার চাকরি আমারটা হয়ে গেছে। আমার চাকরি সরানোর বা চেঞ্জ করানোর অধিকার আপনার নাই। আপনার চাকরি পাওয়া বা না পাওয়ার অধিকার আপনার হাতে। যখন প্রশ্ন করি দয়া করে একটু রেসপন্স করবেন। এটা মনে রাখবেন, আমি যেহেতু বাসায় বসেই ক্লাস করছি, কেন দরকার স্যারের সাথে রেসপন্স করা, এটা ফিল করবেন যেদিন ভাইভাতে ঢুকবেন, ঠিক সেই দিন। এখন আসুন, অল্প প্রাণ। জিহ্বা দাঁতের সাথে উচ্চারিত হয়। কোন পাটির দাঁত? উপরের না নিচের? এটা ভাইভাতে প্রশ্ন করে যে দন্তবর্ণগুলো কোন পাটি থেকে আসছে। বিশেষ করে এটা প্রশ্ন করে বাংলা স্টুডেন্টদেরকে। উপরে পাটি না নিচের পাটি? উপরে পাটি। কেউ যদি বলে বলে না নিচের পাটি, তখন তারা কেমনে উচ্চারণ করানো উচিত? কিন্তু আমরা কখনো এমনি উচ্চারণ করি না। আপনাকে আমি ফিট করতে বলছি। দন্তবর্ণ দেখুন, ত, আপনার জিহ্বাটা দাঁতের ত, থ, দ, ধ। আপনার জিহ্বাটা উপরের পাটির দাঁতের নিচে স্পর্শ করে, তাই এটাকে বলে দন্তবর্ণ। দাঁতের একটু উপরে দেখবেন শক্ত জায়গা আছে একটা, এটাকে বলে তালু। তালু থেকে যে কয়টা বর্ণ উচ্চারিত হয় তাকে বলে তালব্য বর্ণ। উচ্চারণ করেন সবাই, সবাই উচ্চারণ করবেন সবাই। চ ছ হ্যাঁ, জ ঝ জিহ্বা কোথায়? দাঁতে একটু আগের জায়গায় নাকি একটু উপরে? দাঁতের চেয়ে একটু উপরে? একটু উপরে তালুতে স্যার। তালুতে। দাঁত যেখানে, জিহ্বা যেখানে স্পর্শ করে সেটাই তালু। আবার বলুন, যারা ধরতে না পারতেছেন ওনারা আবার বলেন যে তালুটা আসলে কোথায় দেখুন। ধরতে পারতেছেন কিনা দেখুন, ধরতে পারতেছেন কিনা? তালুটা আসলে কোথায় দেখুন, ধরতে পারতেছেন কিনা? জিহ্বা, জিহ্বা এতক্ষণ যেখানে ছিল, দন্ততে ছিল, দাঁতের ঠিক উপরে, দাঁতের ঠিক উপরের অংশকে বলে তালু। দাঁতের ঠিক উপরের অংশকে বলে তালু। দাঁতের ঠিক উপরের অংশকে কি বলে? তালু বলে। দাঁতের ঠিক উপরের অংশকে কি বলে? তালু বলে। দাঁতের ঠিক উপরের অংশকে বলে তালু। এটা একটু মাথায় রাখবেন। এখন আসুন, তালু আপনাকে চিনতে হবে না, তালুই আপনাকে চিনাবে। যখন আপনি এই ধ্বনিগুলো উচ্চারণ করবেন, তখন তালু নিজে আপনাকে চিনাই দেবে যে আমিই তালু। তাহলে তালুটা কোথায় আছে? চ, ছ, জ, ঝ, দাঁতের ঠিক উপরে। দাঁতের আরেকটু উপরে যাবেন, জিহ্বা যেখানে আছে তার ঠিক উল্টা পাশে লম্বা লম্বা কয়টা খাস কাটা আছে, এদেরকে বলে মূর্ধা। মূর্ধা থেকে যে কয়টা বর্ণ উচ্চারিত হয় এদেরকে বলে মূর্ধন্য বর্ণ। সবাই উচ্চারণ করুন। ট ড ঢ জিভে উল্টে যে উপরে যাচ্ছে। জিহ্বা উল্টে উপরের দিকে দেখুন, লম্বা লম্বা খাস কাটা আছে কিনা? জি। লম্বা লম্বা খাস কাটা গুলো আছে কিনা? আছে। যে খাস কাটা গুলো আছে, খাস কাটা গুলোকে বলা হয় কি বর্ণ? এই খাস কাটা গুলোকে বলা হয় মূর্ধা। এই মূর্ধাটা চিনবেন। হ্যাঁ বলুন, জীবনে গুঁড়া দুধ খেয়েছেন কেউ? জি স্যার। হ্যাঁ, গুঁড়া দুধ খেলে দেখবেন উপরে আটকে যায়। যে জায়গায় আটকে যায় এটাকে বলে মূর্ধা। কার কার জীবনে গুঁড়া দুধ খাইতে গিয়ে আটকেছে, তারা এটা ভালো বুঝতে পারবেন। না হলে আরেকবার গুঁড়া দুধ খাবেন, খাওয়ার পর দেখবেন, ফিল করবেন, হ্যাঁ, যে আসলে গুঁড়া দুধের খাওয়ার পর কোথায় আটকে যায়। এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, এখন আসুন, ট, ঠ, ড, ঢ, 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 মূর্ধা। এই মূর্ধাটা একটু খেয়াল করবেন। মূর্ধাটা আসলে কি? জিহ্বার ঠিক উল্টা পাশে। আপনি যদি কখনো চর্বি জাতীয় খাবার খান ঠান্ডা, দেখবেন উপরে আটকে গেছে। যে জায়গায় আটকে যায় সেটাকে বলে হচ্ছে কি? মূর্ধা। যে জায়গায় আটকে যায় সেটাকে বলে মূর্ধা। কেক যখন খাবেন, কেক বাজারে কিনা কেক, উপরে একটা ক্রিম থাকে, ক্রিম খাইতে গেলে দেখবেন উপরে আটকে গেছে। যে জায়গায় আটকে গেছে সেটাকে বলে হচ্ছে কি? মূর্ধা। মূর্ধা থেকে যে কয়টা বর্ণ আসে তাকে বলে মূর্ধা বর্ণ।
উচ্চারণ করুন ওষ্ঠবর্ণ। দুই ঠোঁটের সংস্পর্শে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম হচ্ছে ওষ্ঠবর্ণ। বলুন, দুই ঠোঁটের সংস্পর্শে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম কি বর্ণ? ওষ্ঠবর্ণ। সবাই বলুন, দুইজনে বলুন, কে কে বলবেন? তামান্না বলুন। বলুন বলুন বলুন। ব ভ ব ভ কেমন পারেন দুইটা ঠোঁট না মিশিয়ে একটু উচ্চারণ করে শোনান তো দেখি। দুই ঠোঁট না মিশিয়ে উচ্চারণের চেষ্টা করুন। হবে না স্যার। কখনোই হবে না। এটা আমাদের একটা বিসিএস লিখিত পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, শিশুরা কোন বর্গের বর্ণের উচ্চারণ আগে শিখে? উষ্ঠবর্ণ। বাচ্চারা যখন কথা বলে মা 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 বা বা বা, দুইটা ঠোঁট মিক্স করে ছেড়ে দেয়। যার যার বাসায় ছোট বাচ্চা আছে, এরা বাচ্চার মা আছেন এখানে, এরা খুব ভালো করে ফিল করতে পারতেছেন। হ্যাঁ, বা যাদের বাসায় ছোট বাচ্চা আছে এরা সবাই ফিল করতে পারবেন। তাহলে দেখুন, যারা দুইটা ঠোঁট মিক্স করে ছেড়ে দেয় একটা বর্ণ হয়ে যায়, সেটার নাম হচ্ছে উষ্ঠবর্ণ। গলার গোড়া এখানে একটা গর্ত আছে, এটাকে বলে কণ্ঠ। কণ্ঠ থেকে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলে কণ্ঠবর্ণ। তাকে কি বলে? কণ্ঠবর্ণ। একজন একটা প্রশ্ন করেছেন, স্যার বাংলা উচ্চারণ এত কঠিন কেন? জি না, সব ভাষার উচ্চারণই কঠিন। মাদ্রাসায় পড়েছেন, আমি এমন একজনকে হাত তুলতে বলছি, একজন হাত তুলবেন। মাদ্রাসায় যারা পড়ছেন, আমি মাদ্রাসায় পড়ছি। যারা পড়ছেন, কে? আমি আপনি? আর ছেলেদের জি মধ্যে একজনকে বলবো, আপনি সূরা ফাতিহার প্রথম আয়াতটা একটু বলেন, সুন্দর করে বলবেন। আমি দেখাতে চাচ্ছি প্রত্যেকটা ভাষার উচ্চারণটা ভিন্ন। আরবিতে এটাকে বলে মাখরাজ। রবিউল ইসলাম খান, আনমিউট অপশনে চাপ দেন, আর আপনি একটু উচ্চারণ করেন, সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখুন, স্যার আমি স্কুল কলেজে পড়ুয়া ছাত্র। ও সরি, আমি তো আপনাকে ভাবছি মাদ্রাসায়। থ্যাংক ইউ, এরপরে সুন্দর হয়েছে। মাদ্রাসার আরেকজনকে ধরতেছি, মাদ্রাসায় পড়ছেন। এই একটু আগে হুজুর মানুষ ছিল অনেকে, এরা কই? একজন একটু হাত তুলবেন দয়া করে। হ্যাঁ, একজন একটু হাত তুলবেন যারা মাদ্রাসায় পড়ছেন। বলুন, এই এই আয়াতটা আমাকে একটু শোনাবেন, সবাইকে শোনাবেন এটা। একটু আগে মাদ্রাসায় আশরাফুল আলম কই? মাদ্রাসায় পড়ছেন, কে আছেন? স্যার আমি আছি। বলুন, এটা উচ্চারণ করুন। সূরা ফাতিহার প্রথম আয়াত স্যার। হ্যাঁ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজলুল করিম, আপনি কি চরমনের পীরের সাথে আপনার নামের মিল আছে? হ্যাঁ, আপনি এই প্রথম আয়াতটা একটু উচ্চারণ করুন আরবি। বিসমিল্লাহির রহমানির রহিম জি 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 ভরে রাখছি, আমি ভরে রাখছি। হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, কতটুকু ভিতর থেকে উচ্চারণ করেছেন? না হলে হবেই না, ভুল। আলহামদু, আলহামদু বলা যাবে না, কোনো মতেই বলা যাবে না। বললেই 12টা বাজবে। কেমন 12টা বাজবে? এই ফজলুল করিম, সূরা ইখলাসের প্রথম আয়াতটা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ। আরো কলকলা করতে হবে এটা। মাদ্রাসা আর কারা আছেন? হুজুর কারা? হ্যাঁ, ফজলুল করিম হয়েছে, আরেকজন বলবেন এটা। সোয়াইব হুসাইন, সোয়াইব হুসাইন অথবা সাইদুর রহমান, আনমিউট অপশনে চাপ দিবেন। জি জি, একটু বলুন তো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার, সূরা ইখলাসের প্রথম আয়াত। জি, একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহু। আপনার নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা আপনাকে পুরোপুরি শুনতে পাচ্ছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। সাইদুর রহমান, জি স্যার। আপনি এই সূরা ইখলাসের প্রথম আয়াতটা একটু বলবেন। কুল হুয়াল্লাহু আহাদ। এই তো দেখুন কতটা আরবিটা কতটা সেনসিটিভ একটা আয়াত। জি স্যার। যদি কেউ এখানে কলকলা না করে অর্থের 12টা বাজবে। উল, উল এই অর্থ হচ্ছে আপনি বলুন। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, 12টা বাজাইছেন, অর্থাৎ তুমি খাও, আপনি খান, আল্লাহ এক। এই আয়াতের, এই যে আমরা যারা মুসলিম, আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের একটা সমস্যা, আমি অন্যভাবে নিবেন না। যারা হুজুর মানুষ আছেন এরা বাস্তবতার ভিত্তিতে উত্তরটা দিবেন।
আমাদের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা, আমরা কোরআন পারি, অর্থ বুঝি না, অর্থ বোঝার চেষ্টাও করি না। এম এ পাশ করলেও লাভ নেই। যদি আপনি আসলে কোরআনের অর্থ বুঝতে না পারেন, যা সূরা পড়েন, ধর্ম যা মানেন, কিছু না বুঝে যদি পড়েন, আমি অনেক মানুষকে বলতে শুনি কুল হু আল্লাহু আহাদ, এটার অর্থ 12টা বাজাইছেন, দিনের রাত বানাই দিচ্ছেন। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ রাসূল, আপনি বলুন আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ, এখানে হা চিকন করতে হবে, না হলে যদি আহাদ বলেন তাহলে 12টা বাজাইছেন। এখন আমি শিখবো না, পড়বো না, সারা জীবন ভুল করে যাব, খাইতে হবে মায়ের। কারণ আপনি ভুল করছেন কেন? আপনাকে তো এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ ছিল। তো একজন বলছেন বাংলা কঠিন। জি না, শুধু বাংলা যে কঠিন তা না। দেখুন, ইংরেজি উচ্চারণ আমি করাচ্ছি, ইংরেজিটাও একটু দেখাচ্ছি। আগে আরবিটা দেখুন, বাংলাটা এতক্ষণ করেছেন। উচ্চারণের জায়গা আছে, প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণের জায়গা আছে। কোনটা দাঁত থেকে আসলে দন্ত, একটু উপরে উঠলে তালু, আর একটু উপরে উঠলে মুর্দা, দুই ঠোঁটের মাঝখানে আসলে হচ্ছে উষ্ঠ। আরবিতে এটা বলে মাখরাজ। সাইদুর রহমান, আপনি একটু বলবেন মাখরাজ কয়টি আছে আরবিতে? স্যার 17টি। 17টি। যদি কারো মাখরাজ না হয় তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে? যে ভালো জানে তার। স্যার লাফালেই হবে স্যার। দেখছেন অবস্থা কি? এখন আমি যদি জানি আরেকজনের নামাজ পড়াচ্ছে, সে ভালো জানে না, ভুল করতেছে, তাহলে তখন নামাজের 12টা বাজবে। এমনকি অত্যন্ত সেন্সিটিভ যদি হয়, তার নামাজ এটা আবার পড়তে হবে বাসায় গিয়ে। সে মানসিক শান্তি পাবে না, আরে কার পিছনে নামাজ পড়লাম, এই লিখে তো উচ্চারণই হয় না। শুধু এইটাই না, আর আউযুবিল্লাহটা পড়েন সাইদুর রহমান, উচ্চারণটা ঠিক মতো করবেন। أعوذ بالله من الشيطان الرجيم। খেয়াল করছেন কিনা? দুইটা জিম বলছে, দুইটা জ বলছে। আগেরটা জিহ্বার ডগা থেকে আউযু, সামনে থেকে বলছে। রাল একদম নরম, এর চেয়ে নরম মুখের ভাষা হয় না। রাজিম পুরো গোটা চাপ দিয়ে বলতে হয়েছে। সেম দুইটা ওয়ার্ড, বাংলাতে বললেও জ, আউযু বাংলা যদি বলি, রাজিম বাংলা বললে হয়ে গেল। তো আরবির ভার্সনে যদি আপনি উচ্চারণ করেন, তখন আপনাকে উচ্চারণ করতে হবে আউযু, রাল জিহ্বার ডগার সামনে একেবারে নরম। রাজিম, রাজিম জিমকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। ওই যে কাফ আছে দুইটা, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ, অর্থাৎ 12টা বাজাইছেন। এখন ধরেন সাইদুর রহমান, আপনি কি বলবেন? আপনি তো মাদ্রাসায় পড়ছেন, তাই না? কেউ যদি এই ভুলগুলো ঠিক না করে, তাহলে তার কি হবে? জীবনও ঠিক করবে না। তার কি ঠিক করা উচিত কিনা? অবশ্যই উচিত স্যার। আচ্ছা, তাহলে ইংরেজিতে আসুন এইবার। অশুদ্ধ করা স্যার। আচ্ছা, এখন আসুন, শুধু এটা না, তারপরে হিন্দু ধর্মে যারা আছেন আপনাদেরকে একটু সংস্কৃততে নিয়ে যাব। এইটা একটু উচ্চারণ করে আমাকে একটু শোনান তো, এইটার উচ্চারণ কি? কেট খেট, ক্যাট না, খেট। কেট এটার উচ্চারণ কি? TEACHER, টিচার টিচার টিচার, টিচার, টিচার টিচার, টিচার। টিচার। এখন আসুন, উচ্চারণ যে খালি আপনারা কমেন্টে লিখতেছেন স্যার বাংলা এত কঠিন কেন? বাংলা কঠিন, আরবি কঠিন না? আরবি কঠিন না? সাইদুর রহমান, আপনার কি বলছি, আপনি ধরেন একদম জেনারেল শিক্ষিত একটা মানুষকে আরবি পড়াইতে যাবেন, এম.এ পাস থাকুক, আপনি যেভাবে উচ্চারণ করে দিবেন, সে কি ফার্স্ট টাইম শুনে এভাবে বলতে পারবে, নাকি প্র্যাকটিস করতে করতে? অনেকবার প্র্যাকটিস করা লাগে। এখন আসুন, শুধু এইটা না, ইংরেজিতে যারা আইএলটিএস পড়ায়, ফোনেটিক্স এর ক্লাসে 1 বার 10 বার 20 বার পড়াই। বসো, বিয়ের সম্বন্ধ চলছে নাকি? কথা বলবেন না। মক্তবে যেমন হুজুর একটা ওয়ার্ড 2 বার 3 বার 4 বার 5 বার পড়াচ্ছে, যারা আইএলটিএস পরীক্ষা দেয় এদেরকে দেখবেন একটা উচ্চারণ 10 বার করে পড়াচ্ছে। তার মানে আরবি ভাষা বলেন করে নিতে হবে। এবার আসুন, বাংলায় তারঞ্জত, আমাকে দেখতে পাবেন না, কারেন্ট চলে গেছে। বাংলায় তারঞ্জত বর্ণের সংখ্যা 2টি। একটা হচ্ছে উচ্চারণে বড়, যে ধ্বনি উচ্চারণে মুখের মধ্যে তাড়না সৃষ্টি করে। কতক্ষণ চলবে? ওকে। তারঞ্জত বর্ণের সংখ্যা হচ্ছে 2টি। একটা হচ্ছে কি, যদি মুখের মধ্যে তাড়না সৃষ্টি করে তবে তাকে বলে তারঞ্জত, আমাকে দেখতে পাবেন না, শুধুমাত্র বুটটা দেখতে পাবেন। আর যদি কম্পন সৃষ্টি করে তাকে বলে কম্পনজাত। চোর, যারা চানাচুর বিক্রি করে বাজারে, ওরা কেমনে বলে? চানাচুর, এতগুলো কম্পন দেয়, আপনি একটা দিবেন তাহলেই হবে। তাহলে দেখুন, যে ধ্বনি উচ্চারণে মুখের মধ্যে কম্পন সৃষ্টি করে তাকে বলে কম্পনজাত বর্ণ, আর তাড়না সৃষ্টি করলে তাকে বলে তারঞ্জত বর্ণ, তাকে বলে তারঞ্জত বর্ণ। এখন আসুন, 3টাই র,
হায়দুর রহমান বলুন কোনটা কোন র বাংলায়? স্যার প্রথম দুইটা হলো ডয় ডয় বিন্দু র, তারপর হলো ঢয় বিন্দু র, তারপর বয় উচ্চারণটা বিন্দু যেন ঠিক হয়। তানিয়া, সুমাইয়া আক্তার, র। আখি, ওকে, এই তিনটা বর্ণের নাম বলবেন। যেটা উচ্চারণে মুখের মধ্যে তাড়না সৃষ্টি করে তাকে বলে তারণজাত, আর কম্পন সৃষ্টি করলে তাকে বলে কম্পনজাত। তামান্না বলুন তিনটা বর্ণের নাম কি? তিনটা বর্ণের নাম ডাইবেন্যর র, ডাইশিন্যর র। আচ্ছা, এরপর আমি র্যান্ডমলি আরো দু একজনকে ধরবো। সেটা হচ্ছে হুট করে একজনকে ধরবো, কারে ধরবো? নিবেদিতা, তিনটা বর্ণের নাম বলুন, ঠিক মতো বলবেন, ওরা কিন্তু ভুল করছে। নিবেদিতা, আপনাদেরকে আমি রিচ করতে পারতেছি না কোনো মতেই। চামেলি, আপনি তিনটা বর্ণের নাম বলুন। কমেন্টে বেশ কয়েকজন অবশ্য লিখছেন অলরেডি। ঢয় বিন্দু র র, ডয় বিন্দু র না ডয় শূন্য র? রয় শূন্য র বললেও হয় স্যার, এটা ডয় শূন্য র বললে হয়। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে সুমন। র র। টানা দেন কেন? হ্যাঁ, পড়ালেখার মধ্যে মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন, টানা দিতেছেন, ঘটনা কি আপনার? টায়ার্ড কেন? সুমন, তিনটা বর্ণের নাম বলুন। ডয় বিন্দু র, ডয় শূন্য র, হ্যাঁ, আর অন্তস্থ র। গুড। এই যে আপনারা বলছেন ডয় বিন্দু, ডয় শূন্য, ডয় বিন্দু, ডয় শূন্য, এটা কেমন কথা? শূন্য বললে শূন্যই বলবেন, বিন্দু বললে বিন্দুই বলবেন, কিন্তু আপনারা 12টা বাজাইছেন। কেমন 12টা বাজাইছেন? দেখুন, ডয়ে বিন্দু র, শূন্য মানে হচ্ছে এটা 101 টাকা, শূন্য মানে ভিতরে ফাঁকা থাকবে, এটা হচ্ছে 1 টাকা 1 পয়সা। তাহলে কখনোই কি আমরা ডয়ের নিচে এরকম শূন্য দেই, ফাঁকা করে দেই? বলুন, এরকম কি ফাঁকা রাখি? রাখি না। তাহলে এটার নাম শূন্য বলা যাবে না, বললে কবিরা গুনাহ। ট ঠ ড ঢ, ড ঢ, প ফ ব চন্দ্র, বিন্দু 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 বিন্দু, ড বিন্দু র, ঢ বিন্দু র, ব বিন্দু র, চন্দ্র বিন্দু। শূন্য বলা যাবে না, বললে পাপ, মহাগুণা। কারণ এটা শূন্য না, শূন্যের ভিতরে ফাঁকা থাকে, শূন্যের ভিতরে ফাঁকা থাকে, বিন্দুতে ফাঁকা থাকে না। বুঝতে পারছেন? স্যার, তাহলে এই তিনটা বর্ণ উচ্চারণ করুন। ডয় বিন্দু র, ঢয় বিন্দু র র, হুম, র না, ব বিন্দু র। ব বিন্দু র। হ্যাঁ, ড বিন্দু র, ঢ বিন্দু র, ব বিন্দু র। সমান বলুন। ডয় বিন্দু র, ডয় শূন্য র, এই শূন্য কই পেয়েছেন? এই শূন্য না, ডয় ডয় শূন্য, হ্যাঁ, ডয় আবার শূন্য। বিন্দু র, হ্যাঁ, আর অন্তস্থ, এই আর অন্তস্থ। আবার বলুন। সুমন, দেখছেন কি অবস্থা? ওই যে আগে যা বলছে তাই, এই যে এখন বলে দিলাম, সুমনের মাথায় ঢুকতেছে না। ডয়ে বিন্দু ডয় র, বিন্দু র, হ্যাঁ ডয় বিন্দু র, হ্যাঁ, রয় বিন্দু র। মারিয়াম খাতুন, বয় ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, বয় বিন্দু র। খালি বিন্দু বলবেন, আর কিচ্ছু না, আগে যা পড়ছেন তাই। ড ঢ ড ড ব, ড ড ভ। বলুন। ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র, বয় বিন্দু র, গুড। আর এটা কি? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। আচ্ছা, ঠিক আছে। এখন আসুন যে ধ্বনি উচ্চারণে, যে ধ্বনি উচ্চারণে আমাদের এখানে বিন্দু থাকে না, আমাদের এখানে কি সরি, শূন্য থাকে না, কি থাকে? বিন্দু থাকে। যেহেতু বিন্দু থাকে, তাহলে বিন্দু থাকে, তাহলে তার নাম হচ্ছে ডয় বিন্দু র। মিলন, জি স্যার। বলুন। ডয় বিন্দু র, ঢ বিন্দু র, আর ব বিন্দু র। গুড। মিলনের বাসা কোথায়? স্যার, আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর, বর্তমানে থাকি স্যার গাজীপুরে। আচ্ছা, তারপরে আসতেছে, আপনার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, এখন আসুন, তিনটা বর্ণ হচ্ছে এতিম, মিসকিন, অসহায়, গরিব মানুষ, যাদেরকে বলে পরাশ্রয়ী বর্ণ। এই পরাশ্রয়ী বর্ণটা হচ্ছে এরা নিজেরা নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাই এদেরকে বলে পরাশ্রয়ী বর্ণ। অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু দেখতে পাচ্ছেন। পার্শ্বিক ধ্বনি মানে হচ্ছে ল। যে ধ্বনি উচ্চারণে জিহ্বার দুই পার্শ্ব দিয়ে বাতাস বের হয় তাকে বলে পার্শ্বিক ধ্বনি। যে ধ্বনি উচ্চারণে জিহ্বার দুই পার্শ্ব দিয়ে বাতাস বের হয় তাকে কি বলে? পার্শ্বিক ধ্বনি বলে। ল, সবাই উচ্চারণ করুন। ল, 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 ল। দেখুন, জিহ্বার ডগার সামনে আসে, বাতাসটা দুই পার্শ্ব দিয়ে বের হয়, তাই এটাকে বলে হচ্ছে পার্শ্বিক ধ্বনি। বাতাসটা দুই পাশ দিয়ে বের হয়, তাই এটাকে বলে পার্শ্বিক ধ্বনি। বাতাসটা দুই পার্শ্ব দিয়ে বের হয়, তাই এটাকে বলে পার্শ্বিক ধ্বনি। এখন যদি আসেন মাত্রা, বাংলা বর্ণমালার মধ্যে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। একটা ভগ্নাংশ মনে রাখবেন, 8 সমস্ত 32 ভাগের 10।
32-এর উপরে একটা মাত্রা আছে, সেটা পূর্ণ মাত্রা। 10-এর উপরে কোনো মাত্রা নেই, মাত্রাহীন বর্ণ 10টি। 8-এর মধ্যে মাত্রা দিলে হয় 8টি। 8 সমস্ত 32/10। তার মানে হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি, পূর্ণমাত্রা 32টি, মাত্রাহীন 10টি। নোট নোট করবেন তখন যখন রেকর্ড ক্লাস পাবেন তখন। এই বর্ণের ভিতরে 2টা বর্ণ আছে। মরিয়ম, আপনি একটু বিজ্ঞান শব্দটা বানান করবেন। মরিয়ম, মরিয়ম, কে মিউট আছেন? একজনের বিজ্ঞান শব্দটা বানান করুন। খটখট শব্দ করছেন, কথা বলবেন না কেন? বৈশিকের বি, ইও, ও, আকার, দন্তের ন। আচ্ছা, আপনি এই কয়টা শব্দ বানান করুন, বলুন। এই পাশের গুলো কয়টা বানান করুন? এই কয়টা, এই 4টা। স্বরেও ময় লয় আকার দন্তের ন। হ্যাঁ, এরপরে। স্যার, দন্তের নর উপর রেপ দেওয়া আছে কি? ওটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না তো। আচ্ছা বলুন, না রেপ নাই, বলুন। অম্লান, স্নান। দন্তের ন, দন্তের ন, স্নান। হ্যাঁ, হ্যাঁ, প, দয়, ময় আকার, পদ্মা। হ্যাঁ। ম, দন্তের নয় বয়, দন্তের নয় দয় র, রয়, বয় র, বয় ওকে, বিন্দু র, নাকি ওকে জানি। মিলন, আপনি একটু বলেন তো পদ্মার স্নান। দন্ত ছয় নয় আকার দন্তের ন, স্নান। হ্যাঁ, প, দয়ময় আকার। মারিয়াম খাতুন, আপনি বলুন মনন্তর আর পদ্মা। ম নয় বয় নয় তয় বয় বিন্দুর হুম। প দয়ময় যুক্ত আকার। মুক্তি, মুক্তি বলুন হচ্ছে স্নান। অম্লান বানান করুন। দন্তস্বয় ময় আকার দন্তন্য, স্বরেয় ময়লয় আকার দন্তন্য। অদরা মুক্তি স্নান করেছেন? স্নান তো হয় নাই। নাজমুল কুড়িগ্রাম আনমিউটে চাপ মারছেন। নাজমুল কুড়িগ্রাম দন্তন্য মফলা আকার দন্তন্য, স্নান। প, দয়ে মফলা আকার, পদ্মা। ম, নয়ে বফলা, নয়ে তফলা র, মন্তর। দেখুন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলা আছে 6টি। ম, জ, র, ল, ব, ন। এই 6টার যে কোনো একটা বর্ণ যুক্ত হয়ে আসার ক্ষেত্রে নিচে আসলে ফলা বলতে হবে। গয় রফলা হ মূর্ধন্য গ্রহণ, পুষ্কর বি দয়ে জফলা আকার বিদ্যা। এরকম থাকলে ইয় প্লাস বর্গীয় জ, আর এখানে হচ্ছে বর্গীয় জ প্লাস ইয়। আর বর্গীয় জ প্লাস ইয় মিলে এই বর্ণের নাম হচ্ছে গিয়। বৈ রসিকার বি, গেয় আকার দন্তন্য বিজ্ঞান। গয় রফলা আকার হয়ে মফলা মূর্ধন্য ব্রাহ্মণ। ছড়া অ প প ব বিন্দু রয় আকার হয়ে নফলা অপরাহ্ন। ক্ষীয়ময়কার মা ক্ষমা, ক্ষীয়ময়কার মা ক্ষমা। এটার ভিতরে যুক্তবর্ণ হচ্ছে ক প্লাস মূর্ধন্য স, আর এখানে যুক্তবর্ণ হচ্ছে হ প্লাস ম। এটা একটু মনে রাখতে হবে। এবার বলুন। বড় শিকার বি, গিয় আকার দন্তন্য হ্যাঁ, বিজ্ঞান। হ্যাঁ, বয় রফলা আকার হয়ে মফলা মূর্ধন্য ব্রাহ্মণ। স্বরীয় প, বয় বিন্দু র আকার দন্তানয় নফলা, হয় নফলা, সরি স্যার, অপরাহ্ন। ক্ষীয় ম আকার ক্ষমা। মুক্তি, আপনি সংস্কৃত বানান উচ্চারণ পারেন? স্যার সংস্কৃত? হ্যাঁ, আরবি বললাম, ইংরেজি বললাম, বাংলা বললাম। যদি সংস্কৃত পারেন বলবো, না হলে বলবো না। পারেন? না স্যার, সংস্কৃত আমি পারি না। তাহলে আপনি গীতা পড়েন কেমনে? স্যার গীতা তো বাংলায় অনুবাদ করাটা পড়ি। কেন সংস্কৃতটা পড়েন কেমনে? স্যার সংস্কৃত পারি মহাভারত না। পড়েন কেমনে? রামায়ণ পড়েন কেমনে? নাকি স্যার পড়েন না? সবগুলোই বাংলা অনুবাদ করা আছে ওইটা। ধর্মগ্রন্থ কি অনুবাদ পড়লে হয়? মূল গ্রন্থ পড়া দরকার নেই আপনার? কেন পড়েন নাই? সংস্কৃত ভাষা কেন জানেন না? হ্যাঁ, আচ্ছা, ওটা দরকার নেই আজকে। হ্যাঁ, বলুন আর কে পারবেন? মুক্তি বলুন। ব্রাহ্মণ আর বিজ্ঞান। ব্রাহ্মণ যে 12টা বাজাইছেন, ঠিক করেন। বয়র ফলায় আকার হয় ম মূর্ধন্য। হ্যাঁ, হয় ম, হয় ম ফলা। বলুন, হয় ম ফলা। হয় ম ফলা। জি। সাইদুর রহমান, আপনার যেটা মন চায় 2টা বানান করুন। স্যার, অম্লান বানান করি স্যার। জি। সরওয়া ময় ফলায় আকার
দন্তনা হ্যাঁ অম্লান। তারপরে স্নান বানান করেছে হ্যাঁ শয় দন্ত ফলায় আকার দন্তনা স্নান। হ্যাঁ আরো করবো স্যার? না লাগবে না, তানিয়া বলেন দুইটা। হাইদুর রহমান, আপনার আরবি উচ্চারণ তো অনেক সুন্দর, কিন্তু বাংলার এই অবস্থা কেন? হ্যাঁ সময় বাংলা তো এভাবে লেখা হয় না। আচ্ছা, তানিয়া ব্রাহ্মণ আর বিজ্ঞান বলুন। একজন আছেন স্যামসাং এসএম, নাম নাই ওনার, কি বলে আমি হাত তুলছেন, দেখুন নোটিফিকেশন গিয়েছে, আমি ওটা চাপ দেন আপনি। জি, নাম কি আপনার? নাম বলুন, নাম কি? নাম নাই আপনার? লাস্ট টাইম আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা ঠিক করে নেবেন। বৈরসিকার বি গিয় আকার দন্তন্য বিজ্ঞান, বৈরফলা আকার হয় মফলা মূর্ধন্য ব্রাহ্মণ, বৈরফলা আকার হয় মফলা মূর্ধন্য ব্রাহ্মণ, স্বরে অপ অপ ব বিন্দু রয় আকার হয় নফলা অপরাহ্ন, ক্ষীয়ময়কার মা ক্ষমা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, ঠোড়া বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলা আছে 6টি, মজার লবণ, ম জ র ল ব ন। এই 6টার যে কোনো একটা বর্ণ যদি যুক্ত হয়ে আসে, যুক্ত হয়ে আসার ক্ষেত্রে যদি নিচে আসে, তাহলে ফলা বলা ফরস বলতেই হবে, বাধ্যতামূলক। শেষ। ছোড়া অময়া লফলা আকার অম্লান, দন্ত শয়ে নফলা আকার দন্ত ন স্নান, প দয়ে মফলা আকার পদ্মা, ম দন্ত নয়ে বফলা দন্ত নয়তে সংযুক্ত, ব বিন্দুর অনন্তর। শেষ। তামান্না দুটা বলুন, যে কোনো দুইটা। বুঝতে পেরেছেন এতটুকু অংশ? এখন যুক্তবর্ণ যেগুলো, যুক্তবর্ণগুলো আপনাকে নিজেরা একটু বুঝে বুঝে পড়তে হবে। যুক্তবর্ণগুলো এটা নিজেরা পড়বেন, কার সাথে কোনটা যুক্তবর্ণ। হয়ে যদি পায়ে ধরে, হয়ে যদি পায়ে ধরে তাহলে মূর্ধন্য, আর যদি উপরে কানে ধরে তাহলে দন্তান্ন। মনে রাখবেন, একটা পায়ে ধরবে, একটা কানে ধরবে। এরপরে আসুন বাংলা ভাষার লিপি। বাংলা ভাষা আসছে কোন ভাষা থেকে? ভারতীয় থেকে আসছে লিপি। প্রাচীনকালে এই যে আমরা আজকে বাংলা কোনটা ক কোনটা খ কোনটা গ কেমনে কি হবে, এটা আমরা যে লিখন পদ্ধতি আবিষ্কার করেছি, শব্দ হয় কেন? এই লিখন পদ্ধতি যেটা আবিষ্কার করেছি, পৃথিবীর অনেকগুলো ভাষার মধ্যে এই লিখন পদ্ধতিটা ছিল। আন্তর্জাতিক আপনারা দেখবেন পৃথিবীতে অনেকগুলো সভ্যতা ছিল, মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, কেলদীয় সভ্যতা, এসিরীয় সভ্যতা। প্রত্যেকটা সভ্যতার মধ্যে লিখন লিপি আছে। তার মানে আমাদের বাংলা লিখন লিপিটা আসছে কোথা থেকে? ভারতীয় লিপি থেকে আসছে। এই ভারতীয় লিপির দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রাহ্মী, একটা খরুষ্টি। আপনার পরীক্ষা আসবে ব্রাহ্মী কোন দিক থেকে লেখা হয়? বাংলা, এই যে বয়কার বাম ও বাম, আমরা বাম দিক থেকে লিখি। আর খরুষ্টি মানে ডান দিক থেকে লেখা হয়। আমি একটা আরবি লিখে দেখালাম, দেখুন এটা আরবি ডান দিক থেকে লিখছি। ঠিক, তাহলে দেখুন এটা হচ্ছে খরুষ্টি মানে ডান দিক থেকে লেখা হয়। বাংলা লিপি আসছে বাম দিকের পার্ট, সারদা, নাগর, কুটিল। এই কুটিল থেকে আসছে বাংলা লিপি। আপনার পরীক্ষা আসবে বাংলা লিপি কোন লিপি থেকে আসছে? কুটিল। কুটিল কোথা থেকে আসছে? ব্রাহ্মী। ব্রাহ্মী কোথা থেকে আসছে? ভারতীয়। শেষ। বাংলা ভাষার রীতি বিভাজন, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এটা দুইটা রীতি আছে, একটা লিখে প্রকাশ করা, একটা মুখে মুখে বলা। যেটা মুখে মুখে বলি সেটাকে বলে হচ্ছে কথ্য রীতি। দুই প্রকার, একটা আঞ্চলিক চলিত ভাষা, আর এটা হচ্ছে কি চলিত, আর একটা হচ্ছে আঞ্চলিক। নোয়াখালীর মানুষ পানিকে হানি বলে, রংপুরের মানুষ রংপুরকে অংপুর বলে, এটা আঞ্চলিক। আর সাধু এবং চলিত যেটা লৈখিক রূপ, যেটা লিখে প্রকাশ করতে পারি, এটা দুই প্রকার, একটা সাধু একটা চলিত। এই সাধু এবং চলিতের মধ্যে পার্থক্য আছে। ক্রিয়াপদটা বড় হবে সাধু ভাষায়, পূর্ণরূপ নেবে। করিল, করলো। সর্বনাম তাহারা, তারা। অনুসর্গ হইতে, হতে। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি সাধু এবং চলিত ভাষার পার্থক্য। এটা লেকচার শিটটাও একটু ভালো করে বুঝে পড়বেন, যে কোন শব্দটা, একটা শব্দের চার দেওয়া আছে, কোনটা সাধু কোনটা চলিত, কোনটা সাধু ভাষার শব্দ কোনটা চলিত ভাষার শব্দ, এটা নিজেরা পড়বেন, কোনটা সাধু ভাষার শব্দ আর কোনটা চলিত ভাষার শব্দ। আমরা এখন পড়বো ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন বেশ কয়েকটা কারণে হয়। প্রথম কারণটা হচ্ছে যদি কোনো শব্দে অতিরিক্ত স্বরধ্বনি আসে, অথবা চলে যায়, অথবা চেঞ্জ হয়। এই তিন ধরনের ধ্বনি পরিবর্তন হয়। ধ্বনি পরিবর্তন হয় এক আঞ্চলিকতার কারণে, ভৌগোলিক কারণে। আমি দুইজনকে সাথে রাখবো, কথা বলবেন। দুইজনকে সাথে রাখবো, কথা বলবেন। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে তিনটা কারণ হয়।
আঞ্চলিকতার কারণ, দ্রুত উচ্চারণের কারণে, উচ্চারণের সুবিধার কারণে, উচ্চারণের সুবিধার কারণে, দ্রুত উচ্চারণের কারণে, এই তিনটা কারণে ধ্বনি পরিবর্তন হয়। এই, রবিউল, বই আছে আপনার কাছে? শীত বা বই? না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিনের লেখা দেখতে পান? জি স্যার। নিবেদিতা, স্ক্রিনের লেখা দেখতে পান? জি, সাউন্ড যেন না হয় এটা একটু মাথায় রাখবেন। আপাতত আপনাদের কারো যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে কমেন্টে লিখুন। আমার ক্লাস 11টা পর্যন্ত, কিন্তু আপনাদের ক্লাস একটু শুরুতে লেট হয়েছে, আমার কারেন্ট ছিল না, এই জন্য একটু লেট হতে পারে। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমি এটা শেষ করব। না আপনারা কি চান 11টার মধ্যে শেষ করে দেব, নাকি লেকচার শিটটা শেষ করে একবারে শেষ করব? দেখুন, স্কুল এবং স্কুল একটা স্বরধ্বনি আসছে, স্টেশন এবং স্টেশন এখানেও একটা স্বরধ্বনি আসছে। কোথায় আসছে? শুরুতে। কোথায় আসছে? শুরুতে। তাই এটাকে বলে আদি স্বরাগম। দিশ থেকে দিশা, লাস্টে একটা স্বরধ্বনি আসছে। কোথায় আসছে? অন্তে আসছে। তাই এটাকে বলে অন্ত স্বরাগম। সত্য থেকে সত্যি, এই রসিকারটা দেখা যাচ্ছে তো এর আগে। কোনো দিন রসিকার রসুকার বর্ণের আগে বসতে পারে না, পরে বসে। রসিকার এবং রসুকার আগে বসতে পারে না, পরে বসে। কোনো দিন, কোনো দিন কোনো শব্দের মাঝে রসিকার বা রসুকার আগে দেখা যায় না। যেমন এটা যদি বানান করি, রসি তো তি হবে না, এটা কি হবে? ত রসিকার। তার মানে রসিকারটা তো এর আগে না, পরে। কার কখনো বর্ণের আগে বসে না, সবসময় বর্ণের পরে বসে। কার কখনো বর্ণের আগে বসে না, সবসময় বর্ণের পরে বসে, এটা মনে রাখবেন। তাহলে দেখুন এখানে কি লিখে আছে, সত্য থেকে সত্যি একটা অতিরিক্ত ই আসছে, এই ইটা কোথায়? শব্দের শেষে, এটাকে বলে অন্তঃস্বরাগম। প্রীতি থেকে পিরিতি, প্রীতি থেকে পিরিতি এই শব্দটাকে ভাঙেন, দেখেন কি আছে, প প্লাস অন্তস্থ র প্লাস দীর্ঘ ই প্লাস ত প্লাস হ্রস্ব ই। পিরিতি শব্দটাকে ভাঙেন তো দেখেন তো কি হয়, প প্লাস হ্রস্ব ই প্লাস অন্তস্থ র প্লাস দীর্ঘ ই প্লাস ত প্লাস হ্রস্ব ই। কি আছে? কাটেন, প আর প মিলে গেছে, র আর র মিলে গেছে, দীর্ঘ ই আর দীর্ঘ ই মিলে গেছে, ত আর ত মিলে গেছে, ই আর ই মিলে গেছে। খালি একটা শব্দ অতিরিক্ত কি আছে? ই আছে। এই ইটা কোথায় আছে? শুরুতে না শেষে না মাঝে? কোথায় আছে বলুন? কোথায় আছে? নিবেদিতা, রবিউল, দুজন মিউট আছেন। প্রীতি থেকে পিরিতি কোথায় আছেন? একটু অতিরিক্ত মাঝে আছে, তাহলে এটার নাম হচ্ছে মধ্য। রবিউল কথা বলেন না কেন? শুনতে পাচ্ছেন না জি স্যার, শুনতে পাচ্ছি কিন্তু ভালো বুঝতে পারতেছি না। কেন? কোনটা বুঝতে পারছেন? স্যার প্রীতি থেকে প্রীতি থেকে পিরিতি, জি স্যার। এখানে কোন শব্দটা অতিরিক্ত আসছে? অতিরিক্ত কি আসছে? এখানেও দিয়ে যায়। প্রীতি থেকে পিরিতি ভাঙেন, দেখেন একটা বর্ণ অতিরিক্ত আছে, একটা অতিরিক্ত ধ্বনি আছে। বলুন কোনটা ধ্বনি আছে অতিরিক্ত? প্রীতি, প প প কাটা, রফলা র কাটা, দীর্ঘ ই কাটা, ত ত কাটা, রস্বই কাটা। এখানে অতিরিক্ত একটা রসইকার আছে না? একটা রসিকা, জি স্যার। এটা কি পয়ের আগে না পরে? স্যার পরে পরে পরে। পরে মানে তো এই যে মাঝে অতিরিক্ত আসছে না? জি স্যার, জি। তাহলে এখন বুঝছেন কেমনে? হ্যাঁ, একবার না পারিলে দেখা শতবার, একটা কবিতার লাইন পড়েছেন ছোট সময়, আবার দেখবেন। আরেকটা কঠিন দেখাচ্ছি, মুক্তা থেকে মুকুতা, এটা আর কাটবো না। মুক্তা থেকে মুকুতা, এখানে দেখুন তো অতিরিক্ত কি আসছে, মুক্তা থেকে মুকুতা। কাটেন, এই ম এই ম, এ রসুকার রসুকার, ক ক, ত ত, আ আ, অতিরিক্ত কি আছে? রসুকার। শুরুতে না মাঝে না শেষে? তাই এটাকে বলে মধ্য স্বরাগম। বুঝছেন? টাইপ করলে কিন্তু বুঝবেন, প কিন্তু আগে আসে না, প পরে দিতে হয়। তাহলে শব্দের মধ্যে স্বরধ্বনি আসলে তার নাম স্বরাগম। যদি কোন একটা শব্দ থেকে স্বরধ্বনি চলে যায় তার নাম হচ্ছে স্বরলোপ। ছেলের বিপরীতে যেমন মেয়ে, স্বরাগমের বিপরীত হচ্ছে স্বরলোপ। স্বরাগমের বিপরীত কি? স্বরলোপ। বলুন স্বরাগমের বিপরীত কি? স্বরলোপ। তাহলে স্বরলোপ তিন প্রকার, একটা আদি স্বরলোপ,
একটা মধ্য স্বরলোপ, একটা অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তো স্বরলোপ তিন প্রকার: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। স্বরলোপ তিন প্রকার: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। বুঝছেন? এখন আসুন, একটা বুঝলে বাকি তিনটা এমনি বুঝবেন, তবে এটাতে সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু মনে থাকবে না। দেখুন, অপিনিহিতে পরের ইকার বা উকার আগে আসবে, পরের ইকার বা উকার আগে আসবে। আজি, ই, রস্বইকারটা জয়ের পরে দেখা যাচ্ছে এখানে আগে, দেখা যাচ্ছে এখানে আগে, রস্বইকারটা আগে দেখা যাচ্ছে, বাস্তবে জয়ের আগে না, পরে। আগে আসলে এরকম হবে, পরের এটা আগে আসছে, পরের এটা আগে আসছে, পরের এটা আগে আসছে, পরের সাধু এটা আগে আসছে। গ্রামের মানুষ কিন্তু বলে, কি সাউথটা হয়ে গেছে। হঠাৎ করে কেউ যদি খারাপ থেকে ভালো হয়ে যায়, তখন গ্রামের মানুষ কি বলে? কি সাউথটা হয়ে গেছে। তাহলে সাধুকে কি বলে? সাউথ। পরের ইকার বা উকার আগে আসলে তাকে বলে অপিনিহিতি। এতটুকু মাথায় রাখবেন। প্রয়োজন হলে রেকর্ড ক্লাস 2বার করে শুনবেন, প্র্যাকটিস করবেন, শব্দটা চেষ্টা করবেন বোঝার জন্য। সমীকরণ মানে সমান করা, অসমীকরণ অসমান করা। টপ টপ দুটা সমান যেন না হয়, অসমান করে দিবেন, মাঝখানে শুধু একটা আকার দিবেন। টপ টপ বৃষ্টি পড়ে আর টপাটপ বৃষ্টি পড়ে, অর্থ একটাই, কিন্তু উচ্চারণ টপ টপ আর টপাটপ এক হলো না, ভিন্ন। টপ টপ আর টপাটপ উচ্চারণটা কি হলো? ভিন্ন হলো। স্বরসঙ্গতি, উচ্চারণের সুবিধার জন্য যে ধ্বনি পরিবর্তন হয় তাকে বলে স্বরসঙ্গতি। আচ্ছা বলেন তো, আপনার কাছে কোনটা সহজ? দেশি নাকি দিশি? বিলাতি নাকি বিলিতি? এক নাকি দুই? কমেন্টে সবাই লিখবেন। আচ্ছা, আপনারা একটু লিখবেন যে কোনটা সহজ লাগে, মুলা না মুলু। দ্রুত বলবেন। উচ্চারণের ক্ষেত্রে কোনটা সহজ লাগে? এক নাকি দুই? দ্রুত কমেন্টে লিখুন, এক দুই, যার কাছে যেটা লাগে। এক, মুলা না মুলু? দেশি না দিশি? বিলাতি না বিলিতি? অলরেডি কমেন্ট করছেন 29 জন। দ্রুত একটু কমেন্ট করবেন, আসলে কোনটা সহজ লাগে। সবাই এক লিখছেন, কেউ কিন্তু দুই লিখেন নাই, তার মানে সবার কাছে একটাই সহজ লাগে, তাই না? এইবার আমার ঠোঁটের দিকে তাকাবেন, আপনি আপনার ঠোঁটের দিকে তাকাবেন। মু লা, মু লা, মু লা। একবার গোল, একবার চ্যাপ্টা, একটা সংবৃত, একটা বিবৃত। এবার বলুন মু লু, মু লু। কোনটা সহজ? দেশি, দিশি, বিলাতি, বিলিতি। কোনটা সহজ? এবার বলুন, এক না দুই? এক না দুই? গ্রামের মানুষ, নিরক্ষর, অক্ষর জ্ঞান যাদের নাই, ওরা যে ধ্বনিগুলো উচ্চারণ করে সেটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। আমি আপনি এমএ পাস করে আমরা কখনো এই বিলাতিতে বিলিতি বলি না, ছেলেরা বুঝবেন। গ্রামের নিরক্ষর মানুষ মসজিদে গেলে বলে, আমারে একখান জিলিপি দেও। জিলাপি বলা কঠিন, তারা সব একবারে সমান করে দেয়, জিলিপি। বিলাতি থেকে বিলিতি। এইবার আসুন, কোনটা কোন ধরনের স্বরসঙ্গতি? সঙ্গতি মানে মিল, স্বর মানে স্বরধ্বনি। স্বরধ্বনির মিল করার জন্য যে ধ্বনি পরিবর্তন তাকে বলে কি? স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতি 4 প্রকার। প্রগত মানে প্রথমটা ঠিক থাকবে, পরাগত মানে শেষেরটা ঠিক থাকবে, মানে পরেরটা মানে শেষেরটা, মধ্যগত মানে মাঝেরটা, অনন্য মানে একটাও ঠিক থাকবে না। দেখুন তো এখানে ঠিক আছে কি? ময় রসুক আর মু ঠিক আছে না? লা কি ঠিক আছে? এটা প্রগত। সই রসিক আর সি ঠিক আছে, এখানে দেখুন প্রথমটা ঠিক নাই, তাই এটার নাম হচ্ছে পরাগত। বই রসিকার বি, তয় রসিকার তি অনুযায়ী মাঝের আকারটা এখানে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, এটার নাম হচ্ছে দুই পাশের দুইটা অনুযায়ী মাঝেরটা পরিবর্তন হলে মধ্যগত। প্রথমটা ঠিক থাকলে প্রগত, শেষেরটা ঠিক থাকলে পরাগত, কোনোটাই ঠিক না থাকলে অনন্য। এই মুলারে দেখুন, এইবার আমি কি বানাই? মুলারে বানালাম মুলু, মুলারে মুলু বানাবো, মুলু। একার আকার কোনোটাই দেখেন তো ঠিক আছে কিনা? ঠিক নাই। এখানে রসকার রসকার নাই, আকার আকার নাই, এটাকে বলে অনন্য।
ষড়সংগতি মানে উচ্চারণের সুবিধার জন্য যে ধ্বনি পরিবর্তন তাকে বলি ষড়সংগতি। এই ষড়সংগতি হচ্ছে 4 প্রকার: প্রগত, পরাগত, মধ্যগত, অনুন্ন। প্রগত মানে প্রথমটা ঠিক থাকবে, পরাগত মানে শেষেরটা ঠিক থাকবে, অনন্য মানে হচ্ছে কোনোটাই ঠিক থাকবে না। আর দুই পাশের দুইটা অনুযায়ী মাঝেরটা পরিবর্তন হলে তাকে আমরা কি বলি? মধ্যগত ষড়সংগতি। বুঝতে পারছেন? কথা বলুন, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। ষড়সংগতি শেষ হলো। ষড়সংগতির পরে কি আছে? ধ্বনি বিপর্যয়, মিলান। দুইটা বর্ণ ইন্টারচেঞ্জ, আগেরটা পরে পরেরটা আগে আসবে। দুইটা বর্ণ জাস্ট জায়গা পরিবর্তন করবে, আগেরটা পরে যাবে আর পরেরটা আগে আসবে। দুইটা বর্ণ কি করবে? জাস্ট জায়গা পরিবর্তন করবে। দুইটা বর্ণ শুধু জায়গা পরিবর্তন করবে। দেখুন, বাক্স আর বাস্ক, জিনিস একটা, অর্থ একটাই। গ্রামের মানুষ এই বক্সকে বলে বাস্ক। আচ্ছা, শরীরকে বলে শরীর। আচ্ছা, এখন আসুন, রিক্সাকে বলে রিস্কা। ক স স ক, দুইটা বর্ণ যে কি করেছে? জায়গা পরিবর্তন করেছে, ইন্টারনাল চেঞ্জ। যেহেতু দুইটা বর্ণ জায়গা পরিবর্তন করেছে, তাই এটাকে বলে হচ্ছে ধ্বনি বিপর্যয়। দুইটা বর্ণ কি করেছে? শুধু জায়গা পরিবর্তন করেছে, অন্য কিছু করে নাই। যেহেতু শুধু জায়গা পরিবর্তন করেছে, তাই এটাকে বলে হচ্ছে কি? ধ্বনি বিপর্যয়। যেহেতু দুইটা বর্ণ জায়গা পরিবর্তন করেছে, তাই এটাকে বলে হচ্ছে ধ্বনি বিপর্যয়। আর বিষমী ভবন মানে দুইটা সমান বর্ণ অসমান হবে। এই শব্দটা আপনি রেকর্ডটা বারবার দেখবেন। দুইটা সমান, র র দুইটা সমান আছে, এখানে আর সমান নাই। অর্থ ঠিক আছে। শরীরকে গ্রামের মানুষ শরীর বলে। লালকে উচ্চারণ করা কঠিন, তাই তারা লালকে লাল বলে। লাল 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 বললে জিহ্বাটা নিচের দিকে রগে টানা লাগে। নাল 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 টানা লাগে না, তাই তারা এটা উচ্চারণ করে। সমান থেকে অসমান হলে বিষমী ভবন। আবার যদি অসমান বর্ণ সমান হয়, ধরবেন না, ধরবেন হচ্ছে রে ফার ম। দুইটা অসমান বর্ণ, এখানে দুইটা সমান হয়ে গেছে, ময় ময়। দ ঠিক আছে। গল্প, ল আর প দুইটা অসমান বর্ণ, এখানে পয় পয় হয়ে গেছে। গ্রামের মানুষ কি বলে? এই এত গল্প করে কেন, নাকি এত গপ্প করো কেন? কোনটা বলে? হ্যাঁ, কথা বলবেন। গল্প বলে নাকি গপ্প বলে? হ্যাঁ, গপ্পটা কিসের? গপ্প একেবারে নিরক্ষর মানুষ যেটা বলে, তাই এটাকে বলে হচ্ছে কি? এটা বলছে অসমান থেকে সমান হলে সমী। সমী ভবন 3 প্রকার। দেখুন, প্রগত, প্রথমটা ঠিক থাকবে। এই যে দেখুন, প্রথমে আছে দ, এরপরে ম, দটাই ডাবল হয়েছে, তাই এটার নাম প্রগত। চক্র, এখানে আছে ক প্লাস রফালা, কটাই ডাবল হয়েছে, প্রগত। জন্ম, ম ম ম মটা ডাবল হয়েছে, পরের আগেরটা দন্তন্য, এটা ডাবল হয় নাই, তাই এটার নাম পরাগত। একটু আগে বলছিলাম শেষেরটা থাকলে পরাগত। সত্য থেকে সত্য, ত এবং জ আছে, এখানে নাই, তাহলে এটার নাম অনন্য। দুইটা অসমান থেকে সমান, তাই সমীভবন। দুইটার মধ্যে একটা অমিল নেই, তাই এটাকে বলে হচ্ছে অনন্য সমীভবন। অনন্য সমীভবন। এরপরে আসবেন হচ্ছে ব্যঞ্জন, দ্বিতীয় ব্যঞ্জন মানে ডাবল। পাকা থেকে পাক্কা ডাবল, সকাল থেকে সকাল, কটা ডাবল। বিকৃতি, একটার পরিবর্তে আরেকটা, কবাট বয়ের পরিবর্তে প। নোয়াখালীর মানুষ পানিকে বলে হানি, এটা ধ্বনি পরিবর্তন। ময়মনসিংহের মানুষ বলে ঢাকারে বলে ডাহা। আমারে সারা জীবন মানুষ বলতো, এই তুমি কই চান্স পাইছো? ঢাকা ভার্সিটি। তখন বলতাম, না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, লাভ নাই। পরের দিন আবার সেই লোকই বলতো, তুমি কই পড়ো? ঢাকা ভার্সিটি। আপনার একটা নাটক আছে মুশাররফ করিমের, হ্যাঁ, সিকান্দার বক্স, কেউ কি দেখেছেন? দেখলে হাত তোলেন, না দেখলে দরকার নাই। সিকান্দার বক্স নামে একটা নাটক আছে বাংলায়, কেউ দেখেছেন কিনা? দেখলে বুঝবেন এখানে ঠেলাটা কি। সিকান্দার বক্স, তার মামা তারে কি বলে? মিলন, স্যার, সিকান্দার বক্সের নাম কি তখন? সিকান্দার বাক্স। বাক্স, বক্স রে বলেই না, তারে বারবার বলে দেয়, মামা আমার নাম বক্স। কই বক্স আর বাক্স একটাই। এই টাইপের কাহিনী। গ্রামের মানুষ যতই উচ্চারণ করতে আরেকটা, একটা পরিবর্তে আরেকটা আসলে তার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এক জাতীয় দুইটা থেকে একটা বর্ণ লোপ পেলে তার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। বউ দিদি আর বৌদি মানুষ একটাই, দি দি দুইটা ছিল, একটা লোপ। বড় দা দা দুইটা ছিল, একটা লোপ, তার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। আর যদি যে কোনো একটা লোপ পাই, ফাল্গুন থেকে ফাগুন একটা ল লোপ পেয়েছে, ল কিন্তু এখানে দুইবার ছিল না, এখানে দি দি দুইবার ছিল। এক জাতীয় দুইটা থেকে একটা লোপ পেলে তার নাম ব্যঞ্জন চ্যুতি। আর যে কোনো একটা লোপ পেলে অন্তর্হতি। ফলাহার থেকে ফলার, হা লোপ পেয়েছে একবার, হা দুইবার নাই কিন্তু এখানে, তাই এটাকে বলে হচ্ছে অন্তর্হতি। আলাহিদা থেকে আলাদা, হিটা এখানে কি আছে? দুইবার নাই, একবার আছে।
একবার থাকলে তার নাম অন্তর্হতি, আর এক জাতীয় দুইটা থেকে একটা লোপ পেলে তার নাম ব্যঞ্জনচ্যুতি। তাহলে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অপশন 1 ব্যঞ্জনচ্যুতি, অপশন 2 অন্তর্হতি। আমি সময় 5 সেকেন্ডের মধ্যে উত্তর ব্লক করে দেব। একটা উদাহরণ লিখব, উদাহরণ দেখা মাত্রই আপনাকে উত্তর দিতে হবে এটা কি ব্যঞ্জনচ্যুতি না অন্তর্হতি। এক জাতীয় দুইটা থেকে একটা লোপ পেলে তার নাম ব্যঞ্জনচ্যুতি, আর যে কোনো একটা লোপ পেলে অন্তর্হতি। অপশন 1 ব্যঞ্জনচ্যুতি, অপশন 2 অন্তর্হতি। এখন আমি উদাহরণটা লিখি, দেখুন খুব ভালো করে। সময় 5 সেকেন্ড, কথা বলা যাবে না মুখে। বড় মামা থেকে বর্মা। এতক্ষণ আমরা পড়েছিলাম এক জাতীয় দুইটা থেকে একটা লোপ পেলে ব্যঞ্জনচ্যুতি, আর যে কোনো একটা লোপ পেলে অন্তর্হতি। তাহলে বড় মামা থেকে বর্মা এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জনচ্যুতি। হ্যাঁ, মুখে বলছেন কে? আপনাকে জিজ্ঞেস করেছে, কমেন্টে লিখুন। স্যার। আপনারটা হয় নাই, মুখে বললে হয় নাই, হইলেও হয় নাই, না হইলেও হয় নাই। কারণ আপনারটা শুনে শুনে অন্যরা লিখতো, এই সুযোগ দিচ্ছি না। দেখি কি অবস্থা। অপুল রায়, তানিয়া, সোনিয়া আক্তার, সন্ধ্যা। দেখুন, আমি যাদের নাম না বলবো তাদের নাম নাই, ওনার নাম একটা ঠিক কথা তো? বলতাম স্যার। একটু পরে। চামেলি, স্বর্ণা খন্দকার। আমি যাদের নাম বলবো না লিখছেন, তার মানে আপনার নাম আপনার এখানে শো করে না। এরপরে হচ্ছে অদরা, মুক্তি, সুমন, সুমাইয়া, তামান্না, হাফিজুল, তিশা, আমিনা, মিলন, সুলতানা, রুবেল, আলামিন, মৌসুমী, নিবেদিতা, ফজলুল করিম, সুমাইয়া, রৌশন, তামান্না, রেহেনা, রোমা, আশরাফুল আলম, সুমাইয়া আক্তার, কালাম হোসেন, রুকিয়া, সেলেনা সরকার, দা দালিয়া, শাহাদাত, তানিয়া। এই কজনের নাম পেয়েছি, আছেন 100 জন। আর যাদের লিখছেন 1 2 কিন্তু নাম বলি নাই, তাদের নাম নাই। আগামী ক্লাসে আমাকে বললেন, আমি নাম লিখে দেবো না যদি নাম লিখতে না পারেন। এটা দুইটার মধ্যে একটাও হবে না, ব্যঞ্জনচ্যুতিও না, অন্তর্হতিও না। জি স্যার, এটি ভাবছিলাম স্যার। এটা ভুল। অর্থ ঠিক রাখতে হবে। স্কুল আর স্কুল একই জিনিস, বউ দিদি আর বৌদি একই মানুষ, বড় দাদা আর এখানে বড়দা ব্যক্তি বলতে একই ব্যক্তি, ফাল্গুন আর ফাগুন একই মাস, ওমা ফাগুনে তো রামের বনে, বড় মামা আর বর্মা এক না। আপনি যদি আপনার নানার বাড়িতে গিয়ে আপনার বড় মামাকে গিয়ে বলেন বর্মা আসসালামু আলাইকুম, লাঠি একটা নিয়ে আপনার মামা দিবে দৌড়ানো। কি বললি আবার বল। আপনি আবার বললেন বর্মা আসসালামু আলাইকুম, হ্যাঁ, লাঠি একটা নিয়ে দিবে দৌড়ানো। রে তোর মাথা কি ঠিক আছে নাকি? আমি তোর মামা থেকে মা হইলাম কবে? তার মানে অর্থের পরিবর্তন হলে ধ্বনি পরিবর্তন হবে না। বুঝছেন যারা 1 2 লিখছেন? আচ্ছা, ফারজানা মাত্র নাম লিখছেন। হ্যাঁ, আচ্ছা এখন আসুন, এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন একটু বলবেন, এই এতক্ষণ ক্লাস করেছেন 2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি? সবাই মিউট আছেন, 1 মিনিট কথা বলুন। আনমিউটে অসাধারণ থাকলে স্যার, কথা বলবেন, এরকম ক্লাস নাম কোনোদিনও বলবেন, পাইনি। কথা বলুন। রুবেল হোসেন। স্যার এইরকম ক্লাস এই প্রথম পেলাম, অনেক ভালো লাগছে। ভালো স্যার। অনেক নাম ভালো লাগছে। বলবেন, আগে নাম বলবেন, আমি দেখতে পাই না, শুধু শুনতে পাই। সোনিয়া আক্তার। জি জি বলুন, এই 2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি? অনেক কঠিন বাংলা? সুমন, ভালো লাগছে স্যার। অনেক ভালো হয়েছে। অনেক একটা ভালো ক্লাস পাইছিলাম আজকে স্যার, ভালো লাগলো স্যার আপনার ক্লাস করে। ছোটবেলা থেকে আমরা উচ্চারণ অনেক ভুল জানতাম, যেগুলো আজকে সঠিকভাবে জানতে পেরেছি। একজন আমার শুরুতে একটা কমেন্ট করেছেন 5 থেকে 10 মিনিট পরে, স্যার তাহলে কি আমরা যা উচ্চারণ করেছিলাম সবই ভুল? আপনি নিজের একটা কমন সেন্স আছে, এটা দিয়ে প্রমাণ করবেন আসলে এটা ভুল নাকি সঠিক। আপনার বিচারের ভার আপনার কাছে। ডয়ে বিন্দু নাকি ডয়ে শূন্য? যদি বিদ্যা বানানে দয় জফলা বলেন, তাহলে পদ্মা বানানে অবশ্যই মফলা বলতে হবে। হ্যাঁ, এটা আপনি আপনার নিজের সেন্স দ্বারা প্রমাণ করবেন আসলে উচ্চারণ আপনারা কতটুকু সঠিক করেন আর কতটুকু ভুল করেন। সাউন্ড হচ্ছে বিদায় আমি আবার সবাইকে আনমিউট করতে বাধ্য হয়েছি। বেশ কয়েকজন কমেন্ট করেছেন, এত কমেন্ট আমার দ্বারা পড়াও আজকের জন্য কঠিন।
আমি চাই বাংলা ব্যাকরণ থেকে যে কয়টা প্রশ্ন আসবে নিবন্ধন পরীক্ষায় সবগুলো যেন পারেন। 25 থেকে 20 ওঠানোর চিন্তা আমার, যদি আপনি রেগুলার ক্লাস করেন এবং ঠান্ডা মাথায় পড়েন। 5 নাম্বার 40, এক বাংলাতে ইনশাআল্লাহ 20 পাবেন। আপনাকে ঠান্ডা মাথায় শেষ করতে হবে। যদি কোথাও সমস্যা থাকে সেই সমস্যাগুলো মার্ক করে রাখবেন। আচ্ছা, একজনের প্রথমে বলছিলেন স্যার এত লেট করে পড়াইলে আমরা কেমনে পড়বো। দেখুন, আমি এটার জন্য দুঃখিত। আমি তো বসে আছি 9টার আগে, 8টা থেকে বসে আছি আপনাদের ক্লাসে। তখন আমার কারেন্ট ছিল না, এই জন্য আপনাকে তখন সময় দিতে পারিনি। এই জন্য আমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আমি শেষ করিওনি। একবারে টপ টু বটম যা যা ছিল আমাদের আজকের লেকচারে আমরা সবগুলো শেষ করেছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। 9-10 বোর্ড বই মুনীর চৌধুরী স্যার যেটা, এটা সংগ্রহ করে রাখবেন সবাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।